সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একে টেলিভিশনে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথন। দর্শক, আপনাদের সাথে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আছি আমি ডক্টর অর্থী জুফরি। দর্শক, বাংলাদেশে পাল্লা দিয়ে বেড়েই চলেছে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে একটি বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে, তাই আমরা আতঙ্কিত না হয়ে দৃঢ় মনোবল নিয়ে সচেতনতার সাথেই এটিকে মোকাবেলা করব। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে সংযুক্ত হবেন এমন একজন দম্পতি যারা মানবতার সেবায় নিয়োজিত কর্মী, অর্থাৎ প্রথম সারির যোদ্ধা। এবং এই মুহূর্তে আমি সবচেয়ে বড় একটি কথা বলতে চাই, সবচেয়ে বড় একটি পরিচয় তাদের, তারা করোনা যুদ্ধে সফল যোদ্ধা। এবং আমি খুবই গর্বের সাথে জানাতে চাচ্ছি তারা একজন সফল প্লাজমা ডোনার। দর্শক, আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে শুনবো এই করোনা যুদ্ধে তাদের সফলতা এবং অভিজ্ঞতার গল্পটি। অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের কোনো রকম প্রশ্ন বা পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কমেন্ট করতে পারেন, অথবা ডিরেক্ট কমেন্ট অপশনে এসে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন। আমি সংযুক্ত করে নেব আমাদের আজকের অতিথিকে। আসসালামু আলাইকুম স্যার এন্ড ম্যাডাম, আপনারা কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথন অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা ইতোমধ্যে অলরেডি জেনে গিয়েছি যে আপনারা করোনা যুদ্ধকে সফলতার সাথেই ওভারকাম করেছেন। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ফাহিম তাসনুভা ম্যাডামের কাছে আমি জানতে চাচ্ছি, এই যে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন, আপনার কাছে কখন প্রথম মনে হলো যে আপনি করোনায় আক্রান্ত? আপনার কি কোনো সিমটম ছিল? না, আমার আসলে সিমটম বলতে আমি ফ্যারেঞ্জাইটিস এর পেশেন্ট, তো তো আমার ওই ওয়েদারটাতে সবসময় ফ্যারেঞ্জাইটিস এর প্রবলেম থাকে। তো বেশ কিছুদিন ধরে ফ্যারেঞ্জাইটিস এর প্রবলেম হচ্ছিল। তো এর ভিতরে খুব সোর থ্রোট ছিল, উইকনেস ডেভেলপ করে যায়, রমজান চলে আসে, রোজা রাখতে থাকি। তো ওয়েদারের কারণে আমি মনে করতেছিলাম আমার উইকনেস আছে, আর সোর থ্রোটটা তো আমার লেগেই থাকে। তো বাই দিস টাইম আমাদের হেলথ কমপ্লেক্সে আমার এক জুনিয়র ডক্টর, ওনার করোনা পজিটিভ হওয়ার কারণেই আমাদেরকে বলে সবাইকে করোনা টেস্ট করার জন্য, স্যাম্পলিং করার জন্য আর কি। এরপর আমরা সোমবার দিন করোনা স্যাম্পলিং করতে দেওয়ার পরে তবে তার দুদিন আগে মানে শনিবারে আমি একটা সৌদি আরবের একটা পেশেন্ট দেখি আর কি। ওটাকে আমার ডিএনসি করা লেগেছিল। তো ওই পেশেন্ট দেখার পরেই রোববার দিন আমার রাতে একটু জ্বর আসে, সোমবার দিন আমি স্যাম্পল করতে দিই। কিন্তু আমাকে 27 তারিখ স্যাম্পল নেওয়ার পর 28 তারিখ আমাকে বলা হয় আমার করোনা নেগেটিভ আসছে। তো যার কারণে আমি আবার চিটং একটু ইএনটি ডাক্তার দেখানোর জন্য, কনসাল্ট করার জন্য আমি চিটং চলে আসি। তো চিটাং আসার পরে আমাকে আরো 2 দিন পর মানে 1 তারিখ জানানো হয় আমার করোনা পজিটিভ। এখানে একটা বিগ মিস্টেক ছিল। আমাদের এমওডিসি যে উনি পুরা নিউজটা না পেয়ে আমাদেরকে বলা হয় 53 জনেরই স্যাম্পলিং নেগেটিভ এটা বলে। তো ওই জায়গায় একটা প্রথম দিকের সময় কিভাবে আসলে রুলস আউট করতে হবে ওটাও বুঝতে পারতেছিল না। তো ওই কারণে এই মিস্টেকটার জন্য আমি কিন্তু অনেক মানুষের কন্টাক্টে চলে আসি। আবার এদিকে আমাদের শ্বশুর বাড়িতে অনেক মানুষ, প্রায় 22-23 জনের মতো। এরপর আরো কিছু কিছু মানুষের কন্টাক্টে আসি, কিছু শপিং করি, কিছু ত্রাণের কাজ করি। এভাবে কিন্তু অনেক মানুষের কন্টাক্টে আসার পর যেটা হয়, 1 তারিখ আমাকে জানানো হয় যে না আপনার করোনা পজিটিভ। প্রথমে আমরা বিশ্বাস করি নাই, হ্যাঁ প্রথমে বিশ্বাস করিনি, কারণ প্রথমে নেগেটিভ বলে আবার কিভাবে পজিটিভ হয়। তখন আমাকে কক্সবাজারের প্রিন্সিপাল জিনিসটা বুঝিয়ে দেন যে আসলে 53 জনের যে স্যাম্পলিং নেওয়া হয় ওটার মধ্যে 50% রেজাল্ট জানানো হয়েছিল। আচ্ছা আচ্ছা। ওই 50% মধ্যে আমার স্যাম্পলটা ছিল না। এভাবেই আর কি 1 তারিখ জানানোর পর আমি জেনারেল হাসপাতালে। আর বাই দিস টাইম আমার কিন্তু লিমফেডিনোপ্যাথি হয়ে যায়। তারপর 1-2 দিন একটু শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু ওটা এত বেশি মাইল্ড ছিল বুঝতে পারছিলাম না যে আমার আসলে অনেক রেসপিরেটরি ডিস্ট্রেস ওরকম ছিল না, জাস্ট মাইল্ড। মানে আমি বলতে চাচ্ছি, আপনার এই যে আক্রান্ত হবার পরে শরীরের কন্ডিশনটা কিরকম ছিল? মাইল্ড লিম্ফেডেনোপ্যাথির সাথে? না না, আমার সোর থ্রোট ছিল, সিভিয়ার সোর থ্রোট ডেভেলপিং লিমফেডিনোপ্যাথি।
দেন হচ্ছে উইকনেস, টেস্ট চলে গিয়েছিল, এরপর আমি স্মেলটা নিতে পারছিলাম না, মানে স্মেলটা আমি অবশ্য এখনো বুঝতে পারি না, আবার টেস্টটাও খাবার খাই ঠিকই কিন্তু বোঝা যায় না যে আসলে আমি কিছু খাচ্ছি, মাটি মাটি মনে হয় সবকিছু আসলে। এখনো কিন্তু আমার টেস্ট ফেরত আসে নাই এবং আমি স্মেলটাও এখনো ভালো করে বুঝি না। ধন্যবাদ ম্যাডাম। আমি আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আপনার দুঃসাহসিকতার গল্পটি। কিন্তু তারপরেও থ্যাংক ইউ। আপনার এটি আপনার কাছে আসলে অনেক বড় একটি পাওয়া। আপনি অনেক মানুষের আশীর্বাদ একসাথে পেয়েছেন। এটি অনেক বড় একটি পাওয়া। আমি স্যারের হুম। কাছে চলে আসবো, ডক্টর সুলভ স্যার। স্যার, আপনার কি কোনো জি ম্যাম। সিমটম ছিল? এক্স্যাক্টলি রিপোর্টটা 27 তারিখের রিপোর্ট আমাদেরকে 28 তারিখ বলে, এরপরে 1 তারিখ বলে যে আমাদের আসলে আমি আমি স্কেপ করে গেছি, আমার ওয়াইফের হয়েছে। তো ইন দ্য মিন টাইম আমাদের সাথে আপনার কক্সবাজারের সিভিল সার্জন আর হচ্ছে চিটং এর সিভিল সার্জন সবাই যোগাযোগ করে। তো এখন তখনের পরিস্থিতিতে এরকম ছিল যে যে কন্ট্যাক্টেড হোক তার সাথে তাকে জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে। এখন যে বিষয়, এখনকার বিষয় তো যেহেতু অনেক এক্সপান্ড করে গেছে, এখন তার থেকে তখনকার একটা গ্যাপ ছিল। তো 4টা বাজে আমাদেরকে বলা হয় যে আপনি তাহলে মেডিকেলে মানে জেনারেল হাসপাতালে, চিটং এর জেনারেল হাসপাতালে গিয়ে যোগাযোগ করেন, আপনি আপনার ওয়াইফকে ভর্তি করায় নিয়ে আসেন। তো তারপর গেলাম ওখানে, ওখানে গিয়ে ভর্তি করালাম। ওকে প্রথমে কেবিনে দেয়া হয়। কেবিন থেকে আমি তখন ওকে কেবিনে রাখবো, কিন্তু কেবিনে রাখার একটা পরিস্থিতি ছিল না। এর পরবর্তীতে যেটা হয় যে ওর শ্বাসকষ্ট সিরিয়ালি বেড়ে যাওয়ার কারণে আমি ওর সাথে অনেক ওতপ্রোত ওতপ্রোত হয়ে যায়, মানে ওর ওর সাথে একসাথে থাকা, ওকে সাপোর্ট দেয়া মেন্টালি, তারপরে হচ্ছে যে ওর 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 বিলঙ্গিংস যেগুলো ছিল সেগুলো নেয়া। তো ওকে আইসিইউতে ভর্তি করানো পর্যন্ত মোটামুটি আম, সেই বিকাল 4টা থেকে রাত 1:30 পর্যন্ত প্রায় ছিলাম আমি একসাথে। তো যার কারণে আমার মনে হয় যে আমি যখন হাসপাতালে যাই, এতক্ষণ পর্যন্ত ভালো ছিলাম। হাসপাতালে ছিলাম হাসপাতালে আইসিইউ বা হাসপাতালে গিয়ে আমি ইনফেক্টেড হয়েছি আমার এটা মনে হয়। আর ওর সাথেও ছিলাম, তো সাথে একসাথে কম্বাইন মনে হয় আর কি। তো আমার খারাপটা লাগা শুরু হয় এক্স্যাক্টলি 10টার পর থেকে, রাত ওই দিনই, 1 তারিখ ওই দিন রাত রাত 10টার 10টার পর পর থেকে? থেকে। আচ্ছা। হ্যাঁ, ম্যাডাম কি রাত ওই রাত মানে ওই দিনই ম্যাডাম এফেক্টেড হলো? ম্যাডামের পজিটিভ আসলো? ম্যাডাম তো এফেক্টেড আগে হয়েছিল। ওই দিন ম্যাডামের পজিটিভ আসলো, তারপর ওই দিনই রাত 10টা থেকে আপনার সিমটম শুরু হলো? হ্যাঁ, এক্স্যাক্টলি 1 তারিখই রাত 10টা থেকে আমার আমার আপনার ইয়েগুলো আসা শুরু হয়েছে, সাইন এন্ড সিমটম গুলো আসা শুরু হয়েছে। তো ওই সাইন এন্ড সিমটম গুলো আমি আসলে মানে আমার ওয়াইফকে জানতে দিচ্ছিলাম না। তো প্রায় 1টা 1:30 পর্যন্ত ওখানে ছিলাম রাতের। ওকে ওখানে, তারপর ও তো খারাপ হওয়ার পরে ওকে আইসিইউতে দিয়ে দেন আমি আস্তে আস্তে, তখন আমার কিন্তু অনেক খারাপ জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, আর নেজাল কন্ডিশন হয়ে গেছে, আর হচ্ছে যে ভয়েসও চেঞ্জ হয়ে যাওয়ার মতো আর কি। তো আমি মনে করি যে রিপিটেড এক্সপোজার, মানে আপনি যখন একটা সোর্স কাছে যাবেন, তাহলে আপনি এক্সপোজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আমি ম্যাডাম ধরে নিলাম যে আপনার সোর্স অফ ট্রান্সমিশনটা ছিল ওই যে সৌদি প্রবাসী সেই বাঙালির মাধ্যমে, যিনি হুম। আপনার কাছে তথ্য সৌদি গোপন প্রবাসী, করেছিলেন। জি, তথ্য গোপন করেছিলেন এটা আসলে ওনাকে খুব যখন। হুম। আমি একটু বলি, মানে আমার হচ্ছে, আমাদের তো এখন 10টা থেকে 12টা হচ্ছে আমাদের আউটডোর টাইম ছিল, যেহেতু করোনা কালীন এই সময়টা আমরা এইভাবে ভাগ করে নিয়েছিলাম। আউটডোর আমাদের 10টা থেকে 12টা, দেন হচ্ছে যে সিজারিয়ান সেকশন যে কটা কেস থাকবে সেগুলো করে দেন আমরা বাসায় ফিরে আসতাম আর কি। তো আমার কাছে পেশেন্ট এসেছিল একদম লাস্টের দিকে। লাস্টের দিকে আসার কারণে রোজা রমজান মাস আমি প্রথমে দেখবো না বলেছিলাম, যে পরের দিন আসেন। তো উনি খুব রিকোয়েস্ট করতেছিল যে না ম্যাডাম, রোজা রমজান মাস, আমার খুব খারাপ লাগছে, পরে কখন আসবো। তো আমি ওনাকে একটু খুব ক্লোজলি এক্সামিন করতে হয় আর কি, যেহেতু ও একটা ইনকমপ্লিট অ্যাবর্শনের হিস্ট্রি নিয়ে আমার কাছে এসেছিল। তো দেখার পরে যখন আমি ইনভেস্টিগেশন দিতে যাব, তখন সে আমাকে বলছে আমি এখানে কিছু চিনি না, আমার অ্যাটেন্ডেন্স কে ডাকবো, আমি সৌদি থেকে এসেছি, এই আর কি। তখন তখন আপনি আমি বুঝতে পারলাম যে তখন হ্যাঁ, আপনি বুঝতে জানতে পারলেন পারলাম। যে হ্যাঁ, আসলে হ্যাঁ, আপনার সোর্স অফ ট্রান্সমিশনটা মূলত ওইখান থেকে ছিল। তো আমি একটু সৌদি থেকে, ইন্টারাপ্ট হ্যাঁ। করবো এখানে, আমি একটু ইন্টারাপ্ট করবো যে দর্শক আপনারা যারা নিজের তথ্য গোপন করে ডাক্তারদের কাছে এসে চিকিৎসা নিতে চাচ্ছেন, ডাক্তাররা আক্রান্ত হতে হতে একটা সময় পরে আসলে ডাক্তার থাকবে না আপনাদের চিকিৎসা করার মতো। এই জন্য আমি সকলকে সচেতন হতে বলবো। চিকিৎসা করতে আসেন, আপনারা প্রপার ওয়েতে আসেন, তথ্য গোপন না করে। সমস্ত ডাক্তাররা আপনাদের তথ্য জেনেই আপনার ট্রিটমেন্ট করবে, প্রপার পিপিই মেনটেন করে, কিন্তু তথ্য গোপন করবেন না। এটা আসলে অনেক বড় একটি ইনফরমেশন সবার জন্য।
ম্যাডাম আপনার কাছে আমার আরেকটি কথা, আপনাকে তো আইসিইউতে নিতে হয়েছিল স্যারের কাছে জি। যেটুকু শুনলাম। তো আপনার হুম। আইসিইউ নেয়ার ইন্ডিকেশন গুলো কি কি ছিল, মানে কি কারণে আপনার আইসিইউতে যেতে হলো? আসলে আইসিইউ যাওয়ার ইন্ডিকেশন একটাই, যদি আপনার মাইল্ড সিমটম থাকে বা মডারেট সিমটমও থাকে, আপনি বাসায় বসেও কিন্তু ট্রিটমেন্ট নিতে পারবেন। কিন্তু যখন আপনার অক্সিজেন লেভেল, মানে আমরা এটাকে স্যাচুরেশন বলি, স্যাচুরেশন যদি আপনার 95 এর নিচে নেমে যায় কোভিড পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইসিইউ তে ভর্তি হয়ে হাই ফ্লো অক্সিজেনে থাকতে হবে। আমার স্যাচুরেশন তখন 91, মানে ফার্স্ট 2 দিনই আমার 91-92 এর মধ্যেই ছিল। আমার 16 লিটার করে অক্সিজেন চলছিল। তারপর 2 দিন পর আস্তে আস্তে আমি নিজের থেকেই আসলে খুব মেন্টালি অনেক স্ট্রং ছিলাম। তো যার কারণে আমি অতটা মানে ফল করতে দিই নাই আর কি। এখানে আসলে কি একটা আপনার মানসিক একটা দৃঢ়তাও লাগবে। আমি যেটা বলবো যে সেটাই, মানসিক ভাবে মানসিক ভেঙে পড়বেন। মনোবলটা হ্যাঁ। দৃঢ় হুম। দৃঢ় রাখাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এবং খুব হাসি খুশি থাকতে হবে, কারণ হচ্ছে তো এটা যেহেতু আপনি ডাক্তার, আপনি জানেনই যে আমাদের যে একটা হরমোন আছে কর্টিসল হরমোন, যদি স্টেরয়েড আপার হ্যান্ড নেয় তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি ভেঙে পড়ে, ইমিউনিটি যে চেইনটা থাকে সেটা তো ভেঙেই পড়বে। তখন কোভিডের মতো করেই আমাদেরকে চালাবে, আমরা কোভিডকে চালাতে পারবো না এক্স্যাক্টলি। সেটি এই। এক্স্যাক্টলি। তো আপনি তো আইসিইউতে ভর্তি ছিলেন, আইসিইউতে হুম। চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা আমাদের মাঝে যদি একটু শেয়ার করতেন। এখন আসলে আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে আপনি নিজে যদি কেউ না যান তাহলে বোঝা যাবে না আসলে আমরা ডাক্তাররা কি সাফার করছি এবং সরকার আমাদেরকে কি প্রোভাইড করতে পারছে। সরকার শুধু আমাদেরকে অক্সিজেন দিয়েই শেষ, কোনো স্বাস্থ্য ব্যবস্থার কোনো কিছু নেই। যেমন চিটাঙে আমি যখন ভর্তি থাকি তখন মাত্র 10 বেডের আইসিইউ ছিল জেনারেল হাসপাতাল, এবং হচ্ছে 100 বেডের হচ্ছে আইসোলেশন। ওখানে যা আমার অভিজ্ঞতা, ওখান থেকে ফিরে মানে যেদিন আমি বের হই আমার ডে 9-এ, সেদিন আমার মনে হচ্ছিল আমি হয়তোবা মানে অনেক বড় কোনো মানে পুণ্য করেছিলাম, যার কারণে আমি ওখান থেকে বের হয়ে আসতে পারছি। আমার আমার জায়গায় অন্য কেউ হলে, আমার কোনো ফ্যামিলি মেম্বার কেউ বের হয়ে আসতে পারতো না। ফার্স্ট 2 দিন আমার যা ছিল, আমার তো অক্সিজেন চলছিল, আমি নিজেই ইয়ে করতে পারছিলাম না। তো আমাকে ওইভাবেই প্যাম্পারিং করার মতো কেউ ছিল না ওখানে। তো খাবার দাবার খাওয়াই দেওয়ার মতো কেউ নাই ওখানে। ওখানে অনেকগুলো পেশেন্ট, আপনার এজেড পার্সন, 65 ইয়ার্স, 70 ইয়ার্স, এই ধরনের পেশেন্ট ছিল। প্লাস হচ্ছে আমার যে জুনিয়র ছিল নাইমা সিফাত, ও ছিল হচ্ছে আইসিইউ 4-এ, আর আমি ছিলাম আইসিইউ 7-এ। ও একদিন পর ও চলে যায়, কিন্তু আমার হচ্ছে 7 দিন থাকতে হয় আইসিইউ তে। তো আমার কারণ ফ্ল্যাকচুয়েট দিন তো অনেক করতেছিল অনেক স্যাচুরেশনটা। বড় হুম। একটি সময়। জি, কারণ বলেন। আমার ফ্ল্যাকচুয়েশন ছিল অনেক বেশি, অক্সিজেন স্যাচুরেশনের ফ্ল্যাকচুয়েট করতে বিধায় আমি, কারণ আইসিইউ বেড যদি আমি এখন ছেড়ে কেবিনে চলে যাই তাহলে আমি আর মানে ফেরত পাবো আইসিইউ বেডটা, ফেরত এটার কোনো আইসিইউ বেড সিওরিটি নেই। এই মুহূর্তে পাওয়াটা অনেক বেশি মানে টাফ এ- আমাদের ওই সকলের জন্য। সময়ও ওই সময় যেমন আমি যেদিন প্রথম ঢুকি আপনার 1 তারিখ ছিলাম আমরা 4 জন পেশেন্ট, পরের দিন হতে হতে 8 জন। তারপরে তো মারা যাচ্ছে রুগী, আবার ফিল আপ হচ্ছে, মারা যাচ্ছে, ফিল আপ হচ্ছে, মানে 8টা 9টা ইজি পেশেন্ট থাকতো প্রথম দিকে। তো আমরা তো একদম প্রথম দিকেই আসলে সংক্রমিত হয় আমাদের ভিতরে। তো ওখানে যেটা অভিজ্ঞতা বলবো, আমাদের ডাক্তারদের অনেক লিমিটেশন ছিল ওখানে, আমাদের নার্সদের এখনো পর্যন্ত অনেক লিমিটেশন আছে। কারণ যে আইসিইউ বলতে আমরা যেটা বুঝি যে নার্স গিয়ে একটা পেশেন্টকে খাইয়ে দিবে বা ওর অক্সিজেন স্যাচুরেশনটা ফলো আপে রাখবে, কিংবা ভেন্টিলেশনে যাবে পেশেন্টকে তো কোনো পেশেন্টকে ওখানে ভেন্টিলেটর দেওয়াই হচ্ছে না। কারণ অক্সিজেনে তুমি যতক্ষণ বেঁচে থাকতে পারো, ওখানে আচ্ছা, 80-85 মানে এরকম স্যাচুরেশন নিয়ে পেশেন্ট গুলো খুব লড়াই করতো, প্রতিদিন আমি দেখতাম। এটা খুব কেউ ক্রিটিক্যাল বলতো একটা মোমেন্ট আসলে খুব সকলের খুব জন্য খুব বাজে ক্রিটিক্যাল। অবস্থা আসলে, খুব 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 বাজে অবস্থার মধ্যে কষ্টের, দিয়ে। খুবই কষ্টের। হ্যাঁ, কারণ হচ্ছে কি মানে আমি নিজে একজন ডাক্তার, আমি ওখানে গিয়ে মানে 3rd ডে পর থেকে আমার যে নার্স ঢুকলো সে তো পিপিই পরা, ও চোখে দেখতো না আচ্ছা, কেন, কারণ হচ্ছে ফেস শিল্ড যেটা থাকতো ওরা ভেইন খুঁজে পেত না। তখন আমি ও, মনে করতাম যে ও এসে বলতো যে আপা একটু দেখবেন, যেহেতু ওরা জানতো আমি একজন ডাক্তার আছি আইসিইউ 7-এ, তো বলতো আপা একটু ভেইনটা শিওর করে দিবেন। তো দেখা যেত ওদের লিমিটেশনের কারণে, ধরেন আমার মনে হতো আমি তো পজিটিভ, আমার আর কি হবে, দেন আমি মাস্ক গ্লাভস পরে ওখানে বসে বসে ক্যানুলা করতাম পেশেন্টদের। ও, এবং এটা অনেক আমি বড় যখন একটি ধরেন ব্যাপার।
হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই আলহামদুলিল্লাহ, ওখানে আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ, সার্ভিস আল্লাহর দেওয়ার অশেষ চেষ্টা রহমত। করেছি ওখানে। আপনি একজন ওইখানে বসেও ডাক্তাররা যারা মানবতার সেবা থাকেন, করেছেন, এটা সত্যি মানে এটা পেশেন্টরাও আপনার প্রতিটা প্রতি অনেক ডাক্তার, স্যাটিসফাইড। না পেশেন্টরাও না যারা প্রতিটা ছিল ডাক্তারই সকলেই আপনার করবে প্রতি। জিনিসটা। জি, জি, হ্যাঁ, জি। প্রতিটা ডাক্তার, কারণ আপনি নিজে গেলেও কিন্তু দেখা যাবে লিমিটেশনে থাকলে, আপনার কলিগে যেহেতু লিমিটেশনে আছে, তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু ওখানে এক্সপোজ হতে পারছেন, তাহলে আপনি কাজটা করবেন। মানে সেটাই। ভ্যারাইটিস অফ কাজ, যেমন আমাদের রাউন্ডে আসতেন না ডাক্তাররা, কারণ রাউন্ডে কিভাবে আসতো ওনারা, কারণ ওনাদেরকে পার ডে দেওয়া হতো মাত্র 3টা পিপিই। 3টা পিপি এর মধ্যে পার শিডিউলে 3টা শিডিউলে 3জন ডাক্তার। তো 3জনে ওরা ওই পিপিইটা যদি একবার এক্সপোজড হয়ে যায়, ওরা তো খুলেই বের হয়ে যেতে হবে। ওদের একটা শাওয়ার রুম ছিল, আচ্ছা, আচ্ছা। আইসিইউর পাশে শাওয়ার রুম থেকে শাওয়ার নিয়ে ওরা একেবারে বের হবে। তো দেখা যেত কি, ওরা আমাদের রাউন্ডে আসতে পারতো না, একটা কারণ কারণ হচ্ছে যদি ইমার্জেন্সি কোনো পেশেন্টের জন্য ঢুকতে হয়, সিপিআর দিতে হয়, তাহলে তো আর সে পিপিই পাচ্ছে না। সেক্ষেত্রে তো পিপির সমস্যা হয়ে যাবে, তাই একবারই আসতো, পরবর্তীতে হ্যাঁ একটা মানে ইমার্জেন্সি কেসের জন্য একটা পিপি হ্যাঁ, তুলে রাখতো। আচ্ছা। তো না আপনার ওই কাছে আমার পিপি ওর ওর জন্য নির্ধারিত একটা পিপিই রাখতো, যার কারণে ওরা আসতোই না। আচ্ছা, আমার আচ্ছা, কথাটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি। জি। আপনি এই যে আপনার অভিজ্ঞতা নিয়ে আপনি সিসিইউ তে যে প্রবলেম গুলো ফেস করেছেন, আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ রয়েছে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাসায় থাকেন, সেফলি থাকেন। আর যেহেতু এখন লকডাউন খুলে দিয়েছে, বাইরে গেলেও প্রপারলি নিয়মগুলো মেনটেন করেন। এট ফার্স্ট হচ্ছে বাইরে থেকে এসে শাওয়ার রুমে ঢুকে যাবেন, নিজের কাপড় চোপড় সব খুলে ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রেখে শাওয়ার নিয়ে বের হয়ে আসবেন। এবং প্রতিদিন 4বার করে গরম পানি খেতে হবে, গরম পানির ভাপ নিতে হবে। কারণ আমি ডাক্তার, আমি আইসিইউ ফেস করে আসতে পেরেছি, কারণ আমি ডাক্তার এবং আমার হাজবেন্ড আইসিইউ ডক্টর, সে আমাকে যথেষ্ট পরিমাণ মনিটর করতো। ঠিক আছে? তো আর আমার কিছুটা অভিজ্ঞতা ছিল যে আমার কি করতে হবে। আমার অক্সিজেন লেভেল আমি ঠিক করতাম, আমি কি এখন 16 লিটারে নিব, না 3 লিটারে নিব, না 5 লিটারে নিব। কিন্তু এটা সবাই পারবেন না। সবাই হ্যাঁ, আর পারবেন না, ওখানে সেটাই। যারা, হ্যাঁ, যারা হচ্ছে যে আইসিইউ যাওয়া কিংবা হাসপাতালে যাওয়াটা এখন খুবই কষ্টের। হ্যাঁ, এখন এত বেশি সংক্রমণিত হয়েছে পুরো দেশে, সবারই পজিটিভ হবে কম বেশি, প্রতিটা ঘরেই আপনার পজিটিভ পেশেন্ট থাকবে। কিন্তু এতটা খারাপ করবেন না যে আপনার কাছে আইসিইউর জন্য গিয়ে দাঁড়াতে হবে, কিংবা আপনার একটা আইসোলেশন কেবিনের জন্য আপনার ঘুরে বেড়াতে হবে, অক্সিজেনের জন্য ঘুরে বেড়াইতে হবে। কিন্তু নিজের সাবধানতাটা হচ্ছে সবচাইতে বেশি। এজন্য সচেতন হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সকলেই সচেতনতার হুম। সাথেই এই এই কোভিড-19 কে মোকাবেলা করতে হবে। ম্যাডাম, জি। আপনার কাছে আরেকটি প্রশ্ন করব যে আপনি এই যে এত গুরুতর রোগীর সাথে ছিলেন, নিজেকে ঠিক রেখেছিলেন কিভাবে আইসিইউ তে? হ্যাঁ, আমি আসলে, হয় কি, ওই যে ভাঙা গড়া ভাঙা গড়া, একটা পেশেন্ট মারা যাচ্ছে, আমার পাশের বেডের পেশেন্ট মারা যাচ্ছে, যাকে আমি, ধরেন ভোর 4টায় আমি ওকে একটা আপেল কেটে খাওয়াচ্ছি, ওর হচ্ছে আপনার স্যাচুরেশন 80 থেকে 85, আমাকে বলতেছে আপা আমাকে একটা আপেল কেটে দেন, আমি আপেল খাবো। 11টায় দেখতেছি উনি মারা গেছে, আমার সামনে, চোখের সামনে এই ওহো! জিনিসগুলো হয়েছে ওখানে। তারপর দেখা যাচ্ছে আপনার আরেকটা পেশেন্ট, আমি একটা মোসাম্বি হাতে নিলে আমাকে ডেকে বলছে, মা, ডাক্তার আপা, ওখানে ম্যাক্সিমাম পেশেন্টই যেহেতু জানতো আমি ডাক্তার, 7 দিনে সবাই মিলে আমাকে ডাকতো, যার যেটাই খারাপ লাগতো। ইভেন ওখানকার যারা ডিউটি ডক্টর ছিলেন, জিহান ডক্টর, ওরা অবশ্য আমাদের জুনিয়র ভাই ছিল, জিহান ডাক্তার, আমিন, ওরা আমার সাথে সবসময় কন্ট্যাক্ট করতো, আপা পেশেন্ট গুলো কি সব ভালো, আপা সিচুয়েশন কি সবার ভালো, এরকম। মানে ওরা আমার মারফতে খবর নিতে পারতো আর কি। তো পেশেন্ট গুলো খুব কান্না করছিল যেদিন আমাকে অফ দেয়া হলো আর কি, মানে আমাকে কেবিনে যখন শিফট করা হচ্ছে, ওরা একজন তো পুরো কান্না করে বলতেছে আমাকে মোসাম্বিকেতে কে খাওয়াবে। কারণ ওখানে আহারে! হতো কি, যে খাবারটা দেয়া হতো আমাদের জেনারেল হাসপাতালে, যেমন কুর্মিটলায় আমি যেটা দেখলাম, পেশেন্টের খাওয়ারে হচ্ছে বক্স সিস্টেম খুব সুন্দর করে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে ওভাবে দেওয়া হয় না, পলিথিনের মতো করে প্রথমে এগুলো অনেকক্ষণ গেটের বাইরে রাখা হতো। তারপর একজন আসতো, ওয়ার্ড বয় এসে তারপর খাবারগুলো ছুঁড়ে ছুঁড়ে দিত। কারণ যেহেতু ও ভীত হয়ে থাকে, যেহেতু ও কোভিড পজিটিভ জেনেই কিন্তু আসছে, কিন্তু ওরা তো আমাদের আইসিইউর লোক না। যেমন নার্সরা আসতেছে, এসে আইসিইউ তে কান্না করছে, কেন কাঁদছেন আপা? বলছে, আপা বাসায় বাচ্চা রেখে আসছি। এমন অনেক অনেক নার্স দেখেছি মনিটর চালাতে পারছে না। তো এই ধরনের লিমিটেশনেই কিন্তু আমাদের সরকার কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার তাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সরকারকেও আসলে দোষ দিয়ে কোনো লাভ নাই, আমাদের ডাক্তার বা হেলথ ওয়ার্কার যারা আছে তাদেরকেও দোষ দিয়ে আমাদের আসলে কোনো লাভ নাই। সবাই মিলে সচেতন ভাবে যদি আমরা মানে সিচুয়েশনটা ফেস করি,
তাহলেই হচ্ছে যে এটা বুদ্ধিমত্তার সাথে আমরা হয়তো বা এগিয়ে যেতে পারবো বা ওভারকাম করে আসতে পারবো কিছুটা। আসলে ওভাবে তো আর পারা যাবে না, কিছুটা পারা যাবে, এইটুকুই আমি বলবো। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো আপনি তো আইসিইউতে 7 দিন ভর্তি ছিলেন। 7 দিন আসলে আইসিইউতে থাকা, আইসিইউর মতো একটি জায়গা, এটি অনেক দীর্ঘ একটি সময়। যেহেতু আমি একজন ডাক্তার, আমি বুঝতে পারি আইসিইউতে 7 দিন থাকাটা অনেক দীর্ঘ একটি সময়। 7 দিন পরে আপনি যখন বাসায় ব্যাক করলেন, আপনার কেমন লাগছিল? না, 7 দিন পর আমি বাসায় ব্যাক করিনি, আমাকে একদিন কেবিনে দিয়েছিল। কেবিনে যাওয়াটাও অনেক হ্যাজার্ডেড ছিল। আহ কেবিন খালি ছিল না, আবার ইফতারের টাইম, লোকজন নেই যে আমাকে কেবিনে শিফট করবে আমার জিনিসপত্র নিয়ে। তো ওই দিন পর পর 3টা পেশেন্ট মারা যায়। হ্যাঁ, ওই যে বললাম আপেল কেটে চোখের খাওয়ানো সামনে আপনি পেশেন্টের সাথে। প্রতিনিয়ত হ্যাঁ, চোখের সামনে আপনি প্রতিনিয়ত একটার হ্যাঁ, পর একটা রোগী মারা যেতে দেখছেন। হ্যাঁ। সেই আমার আইসিইউ পরিস্থিতিতে থেকে আপনাকে যখন মাথা ঠান্ডা হুম, রেখে সকলের ট্রিটমেন্ট করতে হচ্ছে একসাথে। সকলকে মোসাম্বি কেটে হ্যাঁ, খাওয়াচ্ছেন, ট্রিটমেন্ট করছেন। এটা অনেক, মানে সেটাই। মনোবল অনেক দৃঢ় না হলে আসলে এটা সম্ভব না। হ্যাঁ, ওখানে আসলে কি অনেক এজেড পার্সন ছিলেন তো। তো দেখা যেত কি ফাঁস লাগায় ফেলতেন ওনারা, শ্বাসকষ্টে ভালো লাগছে না, মানে ও হাত যে বেঁধে দিয়ে যেত ওদের যাতে অক্সিজেন মাস্কটা না খুলে, দেখা যেত কি ওই গজের ওই দড়িগুলো দিয়ে ওরা ফাঁস লাগিয়ে ফেলছে। আরেকটা পেশেন্ট আমাকে ডাকতো, মানে এই সামনের দিকের বেডে কাহিনীগুলো হতো, আরেকজন পেশেন্ট ডাকতো, ডাক্তার আপা প্লিজ উনি তো ফাঁস লাগাই ফেলছে, উনি তো অক্সিজেন খুলে ফেলছে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কথা কি আমাদের যেহেতু লোকবল কম, এই কারণেই জিনিসটা এখানে কাউকে আসলে দোষারোপ করা না, মানে লোকবল কম থাকার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল আর কি ওখানে। তো সেটাই আমাদের একদম। যতটুকু মানে আমার পক্ষে সম্ভব ছিল আমি করেছি। তো এভাবেই দিন যাচ্ছিল আমার, মনোবলটা খানিক ভাঙে খানিক আবার শক্ত হয়ে বাচ্চার কাছে ফিরতে হবে। তারপরে একদিন আমাকে কেবিনে শিফট করা হলো, বাই দিস টাইম আমার ফার্স্ট স্যাম্পল নেওয়া হলো ওখান থেকে। ফার্স্ট স্যাম্পল নেওয়ার পর আমার ভিতরে না একটা পজিটিভ ফিলিংস আসছিল যে মনে হয় আমার এবার নেগেটিভ আসতে পারে, কারণ শারীরিক অবস্থাটা আমার কিন্তু সুস্থ ছিল, আমি এটা নিজেই বুঝতে পারতেছিলাম, কারণ আমার গ্ল্যান্ডটা আস্তে আস্তে কমে আসছে। তারপর সোর থ্রোটটাও একটু একটুখানি ভালো লাগতেছিল, একটু জ্বরটা কম লাগতেছিল, খুব এনার্জেটিক মনে হচ্ছিল। তো আমি নিজেই বুঝতে পারছিলাম আমি আসলে একটু সুস্থ হচ্ছি, কারণ আমার খুব এগ্রেসিভ ট্রিটমেন্ট ছিল, কার্ডিনেক্স থেকে শুরু করে সবকিছু আমি পেয়েছি আইসিইউ তে থাকার কারণে। তো দ্রুতই মোটামুটি 3-4 দিনের ভিতরেই আমার মোটামুটি একটু ভালো ফিলিংস, কিন্তু আমার স্যাচুরেশনটা ফ্ল্যাকচুয়েট করতেছিল বিধায় আমি কেবিনে যাচ্ছিলাম না, আর কনসালটেন্টরাও আমাকে কেবিনে দেয় নাই তখন। এরপর ফাইনালি যখন কেবিনে গেলাম, অনেক কষ্টে একটা কেবিন জোগাড় হলো, তার মধ্যে কেবিনের বাথরুমটা একদমই ভালো না। কোনো মতে রাতটা কাটিয়ে পরের দিন আমি বাসায় বের হই আর কি, বাসার উদ্দেশ্যে বের হই ওখান থেকে। বাসায় যাওয়ার পর তো আসলে মনে হচ্ছিল, এখনো মনে হয় যে এটা আসলে আমার একটা নতুন জন্ম, এটাই। সত্যি তা এটা আল্লাহর কাছে আসলেই অনেক অশেষ বড় একটি রহমত। পাওয়া। আল্লাহর কাছে হম। অশেষ রহমত যে আল্লাহ আপনাকে অশেষ রহমত। এত ক্রিটিক্যাল একটা মুহূর্ত থেকে ফিরায় নিয়ে এসে এখন সুস্থ রাখছে। তবে ম্যাডাম আপনি তো এখানে আরেকটা কথা কি, আমি একটা কথা বলতে চাইবো কি, মানে এখানে ফ্যামিলি পাশে থাকাটা সবচাইতে জরুরি একটা করোনা পজিটিভ পেশেন্টের জন্য। মানে ফ্যামিলি পাশে থাকতে হবে, ফ্যামিলি মেম্বার্সরা পাশে থাকতে হবে। যেমন আমার কিন্তু দুইটা ফ্যামিলি, মানে শ্বশুর বাড়ি বলেন বাবার বাড়ি বলেন, সবাই কিন্তু আমার খুব সাপোর্টে ছিল, আমাকে প্রায় ভিডিও কল করতো। রাতে যেহেতু আমি ঘুমাতে পারতাম না, দেখা যেত আমার কাজিন গ্রুপ থেকে একটা গ্রুপ কল আসতো। হ্যাঁ, মানে একটা পজিটিভ একটা ফিলিংস, কিন্তু আপনি ফ্যামিলির কানেকশনে আছেন, এটা কিন্তু মেন্টাল অনেক বড় সাপোর্ট, ব্যাপার। ওই হ্যাঁ, মেন্টাল সাপোর্ট খুব। দেওয়াটা অনেক বড় একটি হুম। বিষয় ওই মুহূর্তে। আপনি যতটা না হ্যাঁ, ফিজিক্যালি ফিজিক্যালি ইল, আপনার মেন্টাল ইলনেসটা আরো বেড়ে যায় ওই কন্ডিশন গুলো দেখে। এই জন্য মেন্টালি ফিট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ডে 3 থেকে কিন্তু মানে সম্পূর্ণ আমার বাবা মা আমার জন্য সমস্ত খাবার পাঠানো থেকে শুরু করে গরম পানি যে নিতে হয়, গরম পানিটা পর্যন্ত ওনারা 5 লিটার 2.5 লিটার এইভাবে, মানে যখন যে পেরেছে, আমার ছোট ভাই, তারপর আমাদের আরেকজন নিয়েছিল, আমার শ্বশুর বাড়ি থেকে একজন ছিলেন, উনিও আমাদের কাজিনের মতোই। ওনারা বারবার যাচ্ছিলেন কন্টাকে। তো গিয়ে গিয়ে পৌঁছানো, ফ্যামিলির সাপোর্টটা সবচেয়ে বেশি আমি এখানে বলবো। ফ্যামিলি ইগনোরেন্স আসলে অনেক মানুষের মনোবল ভেঙে যায়। সেটাই, সবাই এত মনোবল স্ট্রং রেখে ফ্যামিলির সাপোর্ট পায় না। এটাও একটা এটাও একটা মানে সবাইকে জানানোর বিষয় যে কেউ করোনায় আক্রান্ত হুম, হলে একটু সাপোর্টটা ওই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট, হুম, সকলের হুম, হুম। সাপোর্ট। তো ম্যাডাম যেমন আপনি তো আম্মার সাথে, হ্যাঁ,
জি আমার বলেন। সাথে যে জুনিয়র ডাক্তারটা উনি এফেক্টেড ছিলেন, নাইমা সিফাত, ওর কিন্তু বাবার বাড়িও ওকে নিচ্ছিল না। মানে আইসিইউ থেকে যখন ও কেবিনে যায় একদিন পরেই ও তো বাসায় যাবে, মানে আইসিইউ থেকে যখন ওর মার সাথে কথোপকথন গুলো আমি শুনেছিলাম, ওর মাও নিতে চাচ্ছিল না, ইভেন ওর শ্বশুর শাশুড়িও নিতে চাচ্ছিল না। শেষে ওকে এত দূর থেকে মানে টেকনাফেই আবার ব্যাক করতে হয় ওকে, সরাসরি হাসপাতাল থেকে আর কি। তো এটা সেই আসলে ক্ষেত্রে আমি খুবই অনেক লাকি, দুঃখজনক, আমি অনেক আসলে বেশি। একা যুদ্ধ করে আসিনি। আমার দুইটা ফ্যামিলি আসলে বাহ, আমার সাথে একসাথে যুদ্ধ করে আমি আজকে এখানে আসতে পেরেছি, যেটা সত্যি কথা। এটা আপনার কাছে অনেক বড় একটি পাওয়া। এই যে আমি বারবারই বলছি, আপনি এত মানুষের আশীর্বাদ পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, এটা আপনার জন্য সত্যি অনেক বড় একটি পাওয়া। এই যে আপনি একটু হুম। আগে নিজেই বললেন আপনার এটা পুনর্জন্ম। আপনি যখন বাসায় ব্যাক করছিলেন আপনার কাছে মনে হয়েছে এটা পুনর্জন্ম। সত্যি আমার কাছে শুনে অনেক, মানে এটা অনেক ইন্সপায়ার করার মতোই একটি ঘটনা। তো আপনার কাছে আমি জানতে চাবো যে আপনি তো 7 দিন পরে কেবিনে গেলেন, কেবিন থেকে একদিন পরে বাসায় ব্যাক করলেন। হুম। বাসায় ব্যাক করার পরে আপনি আপনার এই ট্রিটমেন্টটা কিভাবে কন্টিনিউ করেছেন? কন্টিনিউ বলতে আমার যেহেতু মানে ফার্স্ট স্যাম্পল পজিটিভ, সেকেন্ড স্যাম্পল আইসিইউ থেকে নিয়ে ওটা নেগেটিভ আসার পরে, তারপরে যখন আমি বাসায় গেলাম, ওরা আমাকে 14 দিনেই মানে কোয়ারেন্টিনে থাকতে বলে, আলাদা একদম আইসোলেশন করে থাকতে বলে। আর আমি জিজ্ঞেস করেছিলাম আমার যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চা আনতে পারবো কিনা। বললো বাচ্চা যদি ব্রেস্ট ফিট না করে তাহলে আনার দরকার নাই, বাচ্চা বাচ্চার মতো করেই থাকুক, এটা বলে। এবং আমি এই 14 দিনই আইসোলেশনে ছিলাম, আমি একটা রুমেই ছিলাম। নন টাচ মেথডে আমি খাবারের প্লেট বের করে দিতাম, আমার বাবা মা ওখানে খাবার দিত, আমি ভিতরে নিয়ে গিয়ে এগুলো সব আলাদা। আর ওইভাবে যেভাবে 4 বেলা গরম পানি নেওয়া, তারপরে আমার ম্যানথলের ভাপ নেওয়া 4 বার, এই জিনিসগুলো চলতেছিল। তারপরে হচ্ছে নামাজ জিকির এগুলো তো থাকবেই, কারণ ওই তা তো সময়টা অবশ্যই। সবচাইতে বেশি তো আমাদের মানে আল্লাহ আমাদের সাথে থাকে। জিকিরটা ভালোই আল্লাহর করা হয় যেহেতু আল্লাহর আমরা সাথে ছিল, ডাক্তার। আল্লাহর সাপোর্ট ছিল বলে আমরা, আপনি এই সুস্থ হ্যাঁ। সুস্থ হয়ে এই অবস্থায় এসেছেন। এটা জি। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার গল্পটি বলার জন্য। হুম, আমি চলে যাব আপনাকেও ডক্টর সুলভ স্যারের কাছে। জি, ডক্টর সুলভ স্যারের কাছে। স্যার, এই যে আপনি ম্যাডাম দুজনেই তো করোনায় এফেক্টেড হয়ে গিয়েছেন তখন, তো এফেক্টেড হওয়ার পরে আপনার ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা হয়েছিল? তারাও কি এফেক্টেড হয়েছিল? না, এক্স্যাক্টলি। আমি আম, যখন ওটা পজিটিভ হয় প্রথমে চিন্তা করলাম যে তাহলে আমরা অলরেডি তখন ফ্যামিলির সাথে ইনভলভ হয়ে গেছি 3 দিন। তো যদিও তাদের কোনো সিমটম ছিল না, তো সেক্ষেত্রে চিন্তা ছিল যদি সিমটম আসে তাহলে তো সিমটম আসা শুরু করে 2 থেকে 3 দিন পরে, তাহলে আসলে এর পরবর্তীতে আসবে। তো প্রথম কাজ হচ্ছে যে ফ্যামিলিকে আলাদা করা। তো আলাদা করার জন্য আমি যেটা করলাম যে আমি আমার ওয়াইফকে নিয়ে হাসপাতালে এস পার প্রোটোকল আমি হাসপাতালে চলে গেলাম। এর পরবর্তীতে যে তাহলে আমি বুঝতেছিলাম যে আমার যখন 10টা থেকে হবে তখন আমি নিজেকে নিজের জন্য আলাদা আমাদের নিজেদের বাড়িতে, আমাদের দোতলায় একটা স্টাফ ইউনিট আছে, ওখানের মধ্যে আমি একটা আমার আমার থাকার ব্যবস্থা করলাম, সব জিনিস বের করে দিয়ে শুধু ন্যূনতম একটা বিছানা, একটা একটা টেবিল, একটা এই একটা বাথরুম, এর এর বেশি কিছু না। এখানে নিজেকে লকডাউন করার চিন্তা ভাবনা করে ফেললাম। তো ওইটা অলরেডি তৈরি করে ফেলছি, আমার ফ্যামিলিকে বলছি, তারা ঝটপট এগুলো রেডি করে ফেলছে। রেডি করে আমি জানতাম যে আমার পজিটিভ হবে যেহেতু আমি ইনভলভ হয়ে গেছি মোর এন্ড মোর। তবে আমার একটা মনে হয় কি যে যেসব সায়েন্টিফিক কথা যেগুলো বলে যে মানে কোথায় করোনা কতক্ষণ থাকে, আমার দুইটা সাসপেক্ট লাগে যে একটা হচ্ছে যে আমি ওখানে ছিলাম, ওটা যদি করোনার জায়গায়, করোনা সব জায়গায় আছে, এয়ারে আছে, বিভিন্ন টুলসে আছে, ওয়ালে আছে, ফ্লোরে আছে, সব জায়গায় করোনা আর করোনা। তো সেক্ষেত্রে ওইসব জায়গা থেকে হতে পারে। সেকেন্ড হচ্ছে যে আমি ওর থেকে মোবাইল এক্সচেঞ্জ করছিলাম। আমাদের তো ওই আমরা পজিটিভ হওয়ার পরপরই আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, আমাদের অর্গানাইজেশন থেকে ফোন আসতেছে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন আসতেছে, সিভিল সার্জন অফিস থেকে ফোন আসতেছে, কোতোয়ালি থেকে ফোন আসতেছে, সব জায়গা থেকে এট দ্য সেম টাইম ফোন আসার কারণে অনেক ফোন রিসিভ করতে হয়েছে। তো আমি তার ফোন আর আমার ফোন আমি এক্সচেঞ্জ করছিলাম এই জন্য তার যাতে ওখানে ভালো লাগে, একটা বিনোদনটা ভালো হয়, এই জন্য ফোনটা এক্সচেঞ্জ করছিলাম। এটা একটা অনেক বড় একটা বিষয়। মোবাইলে যে ওই যে আপনাদের একটা প্রোটেক্টিভ কভার দিয়ে যে মোবাইলটা চালাতে বলে, এটা অনেক অথেন্টিক আমি মনে করি। তো সিমটম আসার পরে আমি তো অলরেডি আমার বাসায় বলে আমি আলাদা একটা আমার জন্য ইয়ে করে ফেলেছি, কারণ আমার বাসায় যে বলেছিল যে আমার বাসায় অলরেডি 20-22 জনের একটা মেম্বার, অনেক বড় একটা ফ্যামিলি। তো এখন এটা করলাম আর আমার মেয়েকে বললাম যে আমার মেয়েকে আলাদা আমাদের রুমে আলাদা আমার একটা
আমার মেয়েকে দেখার একজন আমার একটা লোক আছে, ওই একটা মেয়ে আছে, তাকে বললাম যে তুমি মেয়েকে নিয়ে ভিতরে থাকো, কারণ আমরা জাস্ট 3 দিন আগেই মেয়েটা আমাদের সাথেই থাকে, আর 3 দিন আগে আমরা একসাথে একসাথে টেকনাফ থেকে আসছি, প্রায় 5 জন একই গাড়িতে। তো তো আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল যে তাহলে এই 5 জন কি কোনোভাবে এফেক্টেড হয়েছে কিনা। কারণ সেম গাড়ি সেম এসি, বারবার বারবার আবার ভেন্টিলেট হচ্ছে একই একই ইয়ারে, তাহলে আমাদের ওখানে হলে তারা 5 জন, এরা 5 জন ঠিক আছে কিনা প্রথমে দেখা। এরপরে ফ্যামিলিতে আসছি, মা বাবা ভাই বোনের সাথে মিশছি, একসাথে ডাইনিং টেবিলে ভাত খাইছি। তো ওইসব জিনিস কাজ করতেছে যে আমার ফ্যামিলিকে কিভাবে বাঁচানো যায়, কারণ আমার বাবার বয়স এখন প্রায় 66 67, আর হচ্ছে মার বয়স 55 তো ওরা দুজনেরই ডায়াবেটিক আছে, দুজনেরই ব্লাড প্রেশার আছে, ইসচেমিক হার্ট ডিজিজ আছে, আর বাবার তো ভেন্ট্রিকুলার রাইজিং আছে। তো সব মিলে আসলে আবার মেয়ে মা আবার হচ্ছে যে আপনার এখন বর্তমানে হাইপোথাইরয়েড, তার হাইপোথাইরয়েডের কারণে তার থাইরয়েডেক্টমি হয়েছে সাবটোটাল। তো এখন সবকিছু মিলাই আসলে আমার বাবা মাকে বাঁচানো এবং হচ্ছে আমার মেয়েকে বাঁচানো, এটাই আমার আসলে টার্গেট হয়ে গেছে। আর বাকি যারা আছে তারা আমার ভাই, আমার ভাইয়ের বউ, আর বাকি যে আমার কাজিন থাকে, আমাদের ঘরে যে আমাদের কিছু লোকজন থাকে, তো তাদের জন্য আমার চিন্তাটা হচ্ছে না, কারণ আমার মনে হচ্ছে যে আমার যে সাহসটা আছে আমি ওই সাহসটা দিয়ে তাদেরকে উঠে আনতে পারবো। কিন্তু এদের হলে তাহলে আমি ওইটাকে ব্যাকআপ দিতে আমার অনেক বড় কষ্ট হয়ে যাবে। সো মা বাবাকে একদিকে পাঠিয়ে দিলাম, আমার মেয়েকে একদিকে পাঠিয়ে দিলাম, আমি সবাইকে বলে দিলাম যে সবাই একসাথে কোনোদিনও একটা আমাদের ড্রয়িং রুমে আমরা খুব মজা করি, ড্রয়িং রুমে আসা যাবে না, যার যার রুমে যে থাকবে, আমাদের যে মেড যে আছে মেড দিয়ে খাবার দিয়ে আসবে, খাবারগুলো ওই রুম থেকে খাবে, এখানে আসার দরকার নাই, একজনের সাথে একজন মিট করার দরকার নাই, যতক্ষণ না পর্যন্ত আমি না বলি। তারপরে আমি যেটা যেটা করলাম যে আমি ওই ওকে ওখানে ড্রপ করে আমি 1:30 বাজে আমি চলে আসি ওই রুমে। আমি ওখানে তারপরে আমার কাপড় চোপড়, নিজের কাপড় নিজে ধুয়ে, আমি এটা আমার আগে থেকে অভ্যাস ছিল, নিজের কাপড় নিজে ধুয়ে সুন্দর করে নিজেরটা নিজে আগে গোসল করে দেন হচ্ছে আমি সবকিছু শুরু করি আর কি। আর এখানে একটা কথা বলতে হয় যে যেটা আমি আমি মনে করি সব থেকে ইফেক্টিভ হয়েছে, যে এই যে 3 মিটার দূরত্ব বা 3 হাত দূরত্ব যেটাই বলুক, আপনি যদি একজন থেকে একজন মানে মুখে কথা বলার সময় মুখটা ঢাকার ব্যবস্থা করেন, এবং অন্ততপক্ষে 3 মিটার একটা দূরত্বে যদি আপনি মেনটেন থাকতে পারেন, 3 ফিট, সরি 3 ফিট একটা দূরত্বে যদি থাকতে পারেন, তাহলে এই জিনিসটা আপনার যে মুখ থেকে যে আপনার ইয়ার ড্রপলেট যেগুলো বের হয় সেগুলো কিন্তু মুখ ড্রপলেটটা। পর্যন্ত যেতে পারে না। হ্যাঁ, তো এখন আপনি আর হচ্ছে যে আরেকটা বিষয়, একটা ওই যে এটা ম্যাডাম বলেছিল যে নন টাচ মেথড, এটা আসলে আমি এটা অনুধাবন করে এটা সবাইকে এভাবেই করতে বলছি। যে আমি দোতলায় ছিলাম, আমার 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 রুমের সামনে আমি একটা টেবিল রাখতে বলছি। ওই টেবিলে আমার যে থাল বাটি গ্লাস, আমার যে খাবার দাবারের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে ওগুলা ওখানে, ওরা যখন আসে খাবার দেওয়ার জন্য তখন ওটা আমাদেরকে নক করে, নক করার পরে দেন আমি আমার আমার থাল বাটি গ্লাস গুলো দিই। তো ওখানে ওরা এটা ঢালে নন টাচ মেথডে। কারণ এগুলো এই এই ভাইরাসে কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্লাস্টিকে থাকে একটা নির্দিষ্ট ডিউরেশনে, আপনার স্টিলে থাকে একটা নির্দিষ্ট ডিউরেশনে, মগে থাকে, কাঁচে কাঁচে থাকে একটা নির্দিষ্ট ডিউরেশনে। তো আমি এই খাবারের এই ইনস্ট্রুমেন্ট যেগুলো যেটা দিয়ে পাস হচ্ছে সেটা যদি আমার এখান থেকে বাসায় না নিতে পারি, তাহলে আমার বাসা সেফ থাকবে, ওটা আমার ভরসা ছিল। আর আমার বাসায় যেহেতু এই 3 দিনে কোনো কিছুই হয় নাই, কারো কোনো মানে সিমটম আসে নাই, সেক্ষেত্রে আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে বাসায় যদি হয়েও যায় তাহলে মাইল্ডলি ওদেরকে এফেক্ট করছে, ওরা ওটা রিকভার করে যাবে, যে ফ্লু হিসেবে রিকভার বডি করে যাবে। ইমিউনিটি দিয়ে তো রিকভার করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন এটার আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে দেখেন, আমি আমার ফ্যামিলিতে হয়েছি এফেক্টেড, এটা হচ্ছে ওখানে যাওয়ার কারণেই। তো আর আমার ছোট ভাই একজন হয়েছে, একটু পরে আসতেছি। তো ওখানে যাওয়ার কারণ এখন এই 4 দিন ধরে যে আমার মেয়ের সাথে, আমার মেয়েটা আমাদের বুকে থাকে, তাহলে আমার মেয়ের হতে পারতো, আমার মেয়েকে যে যে মেয়েটা দেখে তার হতে পারতো, কারণ আমরা এই 4 জন কিন্তু খুবই অদ্ভুত ভাবে থাকি। ওদের কার কোনো 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 সিমটমও আসে না, খালি একদিন আমার মেয়ের 101-এর মতো একটু জ্বর আসছিল, তাও এটা টেকনাফে থাকা অবস্থায়, এখানে শহরে চিরঙে আসার কিন্তু পরে হয় না। শনিবারে, হ্যাঁ, তো এখন যেটা মানে বিষয় এটা যে শনিবারে পেশেন্টটা দেখার পরে এক্স্যাক্টলি পেশেন্টটা হ্যাঁ, দেখে এসে তো আমারও এখন জ্বর যেটা আসে, বিষয় যে পরের দিন মেয়ের জ্বর আসে। আচ্ছা, মানে যেদিন আপনার সোর্স অফ ট্রান্সমিশন হ্যাঁ এটা যেদিন হলো, ওই মানুষের দ্বারা আপনি হ্যাঁ যেদিন হ্যাঁ আক্রান্ত হলেন তার exactly. পরের হ্যাঁ দিনই আপনারও আপনার মেয়ের দুজনের একসাথে হ্যাঁ, আপনার এফেক্টেড হয়ে গেলেন। আচ্ছা, না আর আমার আপনি জ্বর আসে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরের দিন, কিন্তু মানে আমার রোববার আমার রাতে আমার আসে, সোমবার দিন আমার মেয়ের আসে। এইটুকু। আচ্ছা, একজন দর্শক এই মুহূর্তে কমেন্ট করেছে, সুরাইয়া ইসলাম।
আমার মাঝে মাঝে গলা ব্যথা করে এবং বুকে বাম পাশে ব্যথা করে। আমার কি করোনা টেস্ট করানো উচিত? আচ্ছা, আমি বলি, আপনার গলা ব্যথা এখন বর্তমান গাইডলাইন আমরা যে 1 মাস আগে থেকে যেভাবে ফলো করে আসতেছি, গাইডলাইন কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, কারণ এটা ডেভেলপিং একটা ডিজিজ, যেটা আসলে আমাদের এখনো বুঝে উঠতে পারতেছি না এটার লক্ষণ কি। জাস্ট একটা মাস অ্যামাউন্টের উপর স্টাডি করে যেটা হচ্ছে সেটাই। আপনার যদি আইসোলেটেড গলা ব্যথা থাকে, সাথে যদি জ্বর, সর্দি, কাশি না থাকে, তাহলে এটা হয়তো হোপফুলি অন্য কারণে হচ্ছে। আর লক্ষণ যে সবই থাকতে হবে এরকম না। তবে আমি যেটা বাস্তবিকভাবে, আমি 3 বার স্যাম্পল দিতে জেনারেল হাসপাতালে যাই। 3 বারই যাওয়ার পরে আমার 1 থেকে 2 ঘন্টা পরে আমার জ্বর, সর্দি, কাশি, নেজাল কনজেশন মানে নাক জাম হয়ে যাওয়া, ফ্রন্টাল প্রবিং, মাথা ব্যথা করা, এগুলো আমার কন্টিনিউয়াসই ছিল। তো আমি মনে করি যে হাসপাতালে গিয়ে আপনি যে সেবাটা পাবেন তার থেকে বরং, যদি সিভিয়ার না হন, আপনি যদি মডারেট টু সিভিয়ার ডিজিজে যদি আপনি না ভুগেন, আপনার পরীক্ষা করানোর দরকার নাই, আপনি ব্লাইন্ডলি চিকিৎসা চালাই যান। এখন নর্মালি বলে যে জ্বর, সর্দি, কাশি থাকলে আপনি ওটাকে করোনা হিসেবে ঠিক করতে হবে বর্তমান প্রেক্ষিতে। এটা ডে বাই ডে চেঞ্জ হবে, কিন্তু আপনার এভাবে সতর্ক থাকতে হবে নিজেকে। যদি মনে করেন আপনি করোনা পজিটিভ, সব থেকে বড় কথা আপনার ভিতর থেকে ইনার ফিলিং কি আসতেছে, যদি মনে করেন যে আপনি করোনা পজিটিভ, তাহলে প্রথম আমি কিছু অ্যাডভাইস দিব। ওই অ্যাডভাইস গুলো আপনি যদি মানেন, তাহলে আপনি আপনার প্রিয়জনকে, প্রিয় মানুষকে আপনি বাঁচাতে পারবেন। এটাই, দ্যাট ইজ হোয়াট ইম্পর্টেন্ট। আপনি ইনফেক্টেড হয়ে গেছেন, আপনার চিন্তা থাকতে হবে আপনি অন্য কাকেই কিভাবে ইনফেক্ট না করবেন। এটা হচ্ছে বিষয়। আমি হয়েছি, ঠিক আছে, আমি নিজেকে নিজে গিয়ার আপ করতে হবে এবং অন্যকে কমিউনিটি ট্রানজিশন করতে দিতে পারবো না, যে কখনোই সম্ভব না। এই ধরনের মেন্টালিটি আপনার থাকতে হবে, এই জায়গায় আপনার স্ট্রং হতে হবে, কারণ এটা একটা কন্টাজিয়াস ডিজিজ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি খুবই স্ট্রং ভাবে এই কমিউনিটি ট্রান্সমিশনটাকে স্টপ করেছেন, আমি এটা ধরেই নিলাম। এক্স্যাক্টলি, আপনি এক্স্যাক্টলি। এই মুহূর্তে আমাদের একজন দর্শক কমেন্ট করেছে, আহ তানভীরুল ইসলাম মুন। আজকে একটা সরকারি হসপিটালে দেখলাম ইমার্জেন্সি সেক্টরে একজন সিভিয়ার রোগী আসছিল। কিছু করোনা সিমটম থাকার কারণে সন্দেহ রোগের কোনো ট্রিটমেন্ট ছাড়া ইমার্জেন্সি থেকে বের করে দিল। বাট আসলে কি তার করোনা ছিল কিনা ডক্টর জানে না। তো আচ্ছা, এই প্রশ্নটা কি? ক্ষেত্রে আমি একটু বলি। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে যে সরকারি যে হাসপাতালটা, এটা হচ্ছে ফ্লু কর্নারে গিয়েছিল কিনা, কিংবা এখন তো ফ্লু কর্নার একটা করা হয়েছে এখন প্রত্যেকটা হাসপাতালের জন্য, আর একটু হচ্ছে করোনা পেশেন্টদের জন্য, যাদেরকে যেখানে দেখছেন স্পেশালাইজ ডক্টররা, তাদের স্পেশালি পিপি পড়ার হচ্ছে যে আলাদা ট্রেনিংই করানো হয় করোনা ইউনিটে যাওয়ার আগে। হ্যাঁ, প্রত্যেক ডাক্তারকে করানো হয়, কিন্তু তাদেরকে স্পেশাল ভাবে করানো হচ্ছে। ফ্লু কর্নার থেকে যদি কোনো পেশেন্ট ফেরত পাঠায়, তাহলে সে ক্ষেত্রে আমি বলবো যে এটা হয়তোবা অন্যায়, এটা আমি অন্যায় ধরবো, ফ্লু কর্নার থেকে যদি পাঠানো হয়। আর যদি করোনার ইয়েতে স্পেশাল জায়গায় যদি পাঠানো হয়, তাহলে এটা অন্যায়। কিন্তু আপনার নর্মাল ইমার্জেন্সিতে যদি যায় পেশেন্ট, হ্যাঁ, করোনা সিমটমস নিয়ে, তাহলে সেক্ষেত্রে ওখানে যে ইমার্জেন্সি ডাক্তার আছেন, উনি হয়তোবা বলে দিবেন যে আপনি ফ্লু কর্নারে যান, না হলে করোনা স্পেশালাইজড ইউনিটে যান, যে কোনো একটা কর্নার দেখিয়ে দিতে হবে। কিন্তু আমাদের যে আইসোলেশন, মানে আইসোলেট কেন করা হয়েছে, ফ্লু কর্নার একটা, করোনা কর্নার একটা, বা আমাদের ইন জেনারেল পেশেন্টদের জন্য একটা, এই সব কারণেই তো, কারণ এভাবে আমরা তো কন্টামিনেটেড হচ্ছি প্রতিদিন। আমাদের কিন্তু অনেক ডাক্তার, এই পর্যন্ত মনে হয় 784 জন আহ এফেক্টেড হয়েছে, ক্রস আর করে মনে হয় গেছে, 17 না। ক্রস করে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, ক্রস করে গেছে মনে হয়, আর 17 জন মনে হয় আমাদের খুবই খুবই কাছের মানুষ, কাছের ডাক্তাররাই কিন্তু চলে যাচ্ছে, আমাদের স্যাররা চলে যাচ্ছেন। মেইন কথা হচ্ছে এটা, বাংলাদেশের অ্যাসেট চলে যাচ্ছে। করোনা পরবর্তীতে কাদের কাছ থেকে, কোন প্রফেসরদের কাছ থেকে ট্রিটমেন্ট নিবে, বা কারা আমাদেরকে তুলবে, গড়ে তুলবে, আমাদের এই যে ইন্টার্ন ডক্টররা আছে, তারা কার থেকে শিক্ষা পাবে? এভাবে আসলে দেশের জনগণ হিসেবে আমি দেখেছি অনেক ইনসিডেন্ট ঘটছে, বলছে দেখছে না ডাক্তাররা, এই করছে না, সেই করছে না। কিভাবে দেখবে ভাই? তোমরা এত ভাবে ডাক্তারদের পিছনে লেগে থাকলে তো হবে না। এভাবে ডাক্তারদের, টু দি পয়েন্ট, আপনি বলছেন ইমার্জেন্সি থেকে ফেরত পাঠিয়েছে, তাইলে আপনার ফার্স্টে, আপনি একজন জনগণ হিসেবে এখন করোনা পরিস্থিতিতে আপনার এই জিনিসটা সেন্সটা থাকতে হবে যে এখন প্রত্যেকটা হাসপাতালে 3টা করে কর্নার আছে।
তাহলে তুমি আর দোষটা এত হাইলাইট করতে করতে না। যদি সে জানতো, নলেজটা যদি তার থাকতো, সচেতন যদি সে হতো, তাহলে কিন্তু সে এই কথাটা এইভাবে বলতো না যে ইমার্জেন্সি থেকে পেশেন্ট ফেরত পাঠিয়েছে। কই, আমি তো পেশেন্ট ফেরত পাঠাই নাই। ইভেন আমাদের টেকনাফ হেলথ কমপ্লেক্সে অন্য কোথাও কোনো সিজারিয়ান সেকশনের সার্ভিস নেই বিধায় 14 দিন যে আমাদের ডক্টর জুথি মানে নাইমা সিফাত যে জুনিয়রটা হয়েছিল, এফেক্টেড হয়েছিল, এই 14 দিন লকডাউনেও কিন্তু আমরা ইমার্জেন্সি ওটি চালিয়ে গেছি। কেন? পেশেন্টদের স্বার্থে, অসহায় মানুষগুলোর স্বার্থে। একটা ডেলিভারি পেশেন্ট ফেরত দেওয়া হয় নাই। একটা সিজার আমি থাকাকালীন টেকনাফে একটা সিজার ফেরত দেওয়া হয় নাই। সব করে গেছি জনগণের স্বার্থে, কিন্তু এই জনগণই আমাদের পিছনে দেখেন কিভাবে লেগে যাচ্ছে। এই জিনিসটা খুবই দুঃখজনক। সবাইকে একসাথে হতে হবে। আমার একটাই ইনফরমেশন কি, দোষ ধরে কোনো লাভ নাই। করোনা হবে, করোনা ট্রিটমেন্ট বাসায় নেওয়া যাবে, কিন্তু স্যাচুরেশনটা খেয়াল রাখতে হবে। শ্বাসকষ্ট হলে তারপর হাসপাতালে যেতে হবে। সরকারের পক্ষেও কিছু লিমিটেশন আছে, ডাক্তারদের পক্ষেও কিছু লিমিটেশন আছে। আমাদের পুরো বাংলাদেশে কজন ডাক্তার আছে? গভর্নমেন্ট নন গভর্নমেন্ট মিলে 1 লাখ। 17 কোটি মানুষের জন্য 1 লাখ ডাক্তার, তার মধ্যে বড় বড় প্রফেসররা অলরেডি যাওয়া শুরু হয়েছে, এবং আমাদের মতো অনেক ডাক্তার আইসোলেশনে আছে। দেখা যাচ্ছে আমরা কেউ একজন করোনা পজিটিভ হচ্ছি, একটা ইউনিটেই পুরো আইসোলেশনে যাচ্ছে। সরকার ডাক্তার কোথায় পাবে? এভাবে যদি আপনার ডিফারেন্ট কর্নার না করে বা সবাই যদি আমরা করোনা রোগী দেখতে থাকি, তাহলে এরপরে বাকি ট্রিটমেন্ট গুলো কে পাবে? কে দিবে বাকি ট্রিটমেন্ট গুলো? কাকে, মানে কোন ডাক্তাররা দিবে? এই জিনিসটা সবার, আমি বলবো সবার এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভুল না ধরিয়ে, যদি দেখেন আপনার চোখের সামনে কোনো একটা রুগী মিসম্যানেজ হচ্ছে বা তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে? রুগীর লোকের সাথে কথা বললেন এবং আপনার নলেজ থেকে আপনি বলেন যে এই জায়গায় ফ্লু কর্নার আছে বা এই জায়গায় আপনি করোনা ইউনিটে যান। জি, ধন্যবাদ ম্যাডাম, আপনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের কাছে আসছি। স্যার, এই যে আপনারা তো দুজনে এফেক্টেড হয়ে যাওয়ার পরে আপনার ফ্যামিলি মেম্বাররা একটু মানে আপনাদের থেকে সেপারেট ছিল, তো আপনাদের মানে ফ্যামিলি মেম্বার আর আপনাদের বিল্ডিং, এটা কি লকডাউন হয়ে গিয়েছিল? তো হ্যাঁ, এটা নিয়ম অনুযায়ী যে লকডাউন হওয়ার কথা, যে আমাদের 1 তারিখ রাত থেকেই বিল্ডিংটা লকডাউন হয়েছে 14 দিনের জন্য। তো আমরা 14 দিন লকডাউন অবস্থায় ছিলাম। লকডাউনে কিছু বিষয় এখানে আনতে হয়। আমি জানি না আপনি প্রশ্নটা করবেন কিনা, তবে আমার আমার কিছু লকডাউনে কিছু অভিজ্ঞতা আছে। তিক্ত অভিজ্ঞতাগুলো আসলে আমার নিজের জন্য, এবং মানে নিজে মানে আপনি যে দেখতেছেন আপনার জন্য, এবং আপনার আশেপাশের মানুষ এবং প্রতিবেশী সবার জন্য এই তিক্ত অভিজ্ঞতাটা শেয়ার করা। এখন মনে করেন, ফার্স্ট অফ অল যে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি রুগী, না রুগীর পাতি, না রুগীর প্রতিবেশী? নিজেকে আগে প্রশ্ন করেন, আমি কি রুগী, না রুগীর পাতি, না রুগীর প্রতিবেশী? তাহলে আপনার কাজ ভাগ পেয়ে যাবে। নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, তাহলে আমার কথাগুলো আপনার মিলে যাবে। আপনি রুগী, তাহলে আপনার আলাদা থাকতে হবে, চিকিৎসা নিতে হবে। আপনি রুগীর পার্টি, তাহলে আপনি লকডাউন হয়ে গেছেন, তাহলে আপনাকে যতটুকু ঘরে আছে তা দিয়ে আপনার আপনার রুগীকে হেল্প করতে হবে। ওষুধ, খাবার দাবার এবং টেক কেয়ার করা, এবং তাকে সব থেকে বড় কথা, তাকে মেন্টাল সাপোর্ট দেয়া, তার সাথে ফোনে কথা বলা, তাকে বিভিন্ন জায়গায় ইনভলভ করা, তাকে একাকিত্ব ফিল করতে না দেয়া, তাকে কোনোভাবেই মনে না হওয়া যে করোনা দিয়ে আমি মারা যাবো। করোনা দিয়ে মারা যায়, ডেফিনেটলি মারা যায়, কারণ এটা এখনো আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট আসে না। ইট ডাজেন্ট মিন দ্যাট আপনি ইমিউন না, আপনার শরীরে ইমিউনিটি আছে, আত্মপ্রতিরোধ ক্ষমতা আছে। এরকম অনেক না জানা, অনেক জীবাণুর সাথে আমরা নড়ে নড়ে আছি। আর আমি একটা কথা সবসময় বলি, আমরা যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি, এটা কিন্তু ইনফেকশাস ডিজিজের একটা 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 দেশ। এখানে আমরা জন্ম থেকে এতগুলা টিকা পেয়ে আসি, এবং জানা অজানা অনেক ধরনের ফ্লু দিয়ে আক্রান্ত হই। সব থেকে বড় কথা, টিউবারকুলোসিস দিয়ে আক্রান্ত হই, যেটা আমাদের লাংস নষ্ট করে ফেলে। এরকম আরো অনেক ডিজিজ আছে। তো আমরা কিন্তু এই ফাইটটা করে অলরেডি বেঁচে আছি, এই ইয়ারে বেঁচে আছি, কিন্তু এই সেম অ্যামাউন্ট অফ ডিজিজ বা এই ইনফেকশন ডিজিজ গুলো দিয়ে যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি কাউকে মানে দেন, আমি বলবো না, মানে কথাটা আমি কম্পেয়ার করার জন্য বলতেছি, তাদের ইমিউনিটি অত ভালো না দেখে কিন্তু তারা তারা ডিটোরিয়েট করে। তো এখন আমরা ফিট, আমি এটা বলবো, কিন্তু আমাদের যে সৎ সাহস, বা যে একটা মানুষকে সাহস দেয়া, মানুষ একটাকে উঠাই দেয়া যে না, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। আমার যে কতগুলা ওয়েল উইশার আছে, আমি যখন এফেক্টেড হয়, আমার বউ যখন এফেক্টেড হয়,
সবাই, আমি মনে হয় ডেলি 500টার উপরে ফোন কল রিসিভ করতাম, কিন্তু আমি সবারটাই রিসিভ করতাম। হয়তো বা ফেসবুকে আমি মেসেজটা রিপ্লাই দিতে পারতাম না, কারণ মেসেজ রিপ্লাই দিয়ে অনেক টাফ, রেদার দেন আমি ফোনে কথা বলাটা অনেক কমফোর্টেবল ফিল করি। তো সবাইকে অনেক ধন্যবাদ এখানে, যেহেতু আজকে বলার একটা সুযোগ হয়েছে। সবাই খুব টেক কেয়ার করেছে, সবাই খবর নিয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন। এটা সবার কাছে গ্রেটফুল। উপরে তো আল্লাহ বলেন, ভগবান বলেন একজন আছে, তার তো একটা কৃপা আছে। এই কৃপার পরে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। কারণ আমি আমার প্রশ্নে আসি। প্রশ্নটা হচ্ছে যে আপনি রুগী, আপনি নিজেকে কিভাবে রাখবেন? আপনি প্রথমে ভুলে যান যে আপনার কিছু হয়েছে। এটা সাধারণ একটা ফ্লু, যেটা গরম ঠান্ডা কালে হয়। যেমন আমার এখনো সর্দি কাশি আছে, তো এটা থাকতেই পারে, আমার গলা এখানে এখনো ইরিটেট করতেছে কাশি। তো এখন আমি এইটা কি ওষুধ ছাড়া চলতে পারবো কিনা, নিজেকে নিজে প্রশ্ন করেন। আপনি তো, আপনার বয়স যদি আজকে 30 বছর হয়, তাহলে 30 বছর আপনি আপনার শরীরকে সম্বন্ধে জানেন, শরীর সম্বন্ধে জানেন যে আপনার শরীর কিসে ফিট। একটা করোনা আপনার 30 বছর অভিজ্ঞতাকে উল্টে দিতে পারে না। আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, একটা একটা করোনা এসে আপনার 30 বছর অভিজ্ঞতাকে কখনো কমা দিতে পারে না। আপনি আপনার উইকনেস জানেন, আপনি আপনার যেটা যে জায়গায় আপনি আপনি স্ট্রং সেটা আপনি জানেন। তাহলে আপনি আপনার স্ট্রেংথ জানেন, উইকনেস জানেন, তাহলে আপনি কেন শুধু শুধু ভেঙে পড়বেন? জাস্ট এ ফ্লু হিসেবে তাকে ট্রিট করেন। আর এর পরবর্তীতে আপনার যদি মনে হয় যে না, যেটা আমরা ডাক্তাররা কোনো অরিড হই, সেটা হচ্ছে যে আপনার লাঙ্গের কোনো ডিজিজ আছে কিনা, আমার ফুসফুসের কোনো ডিজিজ, জাস্ট লাইক অ্যাজমা, কারো পুরোনো পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে, কোস্টিবি ফাইব্রোসিস হয়ে গেছে, তার লাংসের আইএলডি আছে, এগুলো অবশ্যই এজ রিলেটেড কিছু ডিজিজ আছে। তো ওগুলো হতে পারে, আমি বলবো না যে হবে না। তাদের ক্ষেত্রে একটু স্পেশাল প্রিকশন নিতে হবে, তার অক্সিজেন লেভেলটা ঠিক আছে কিনা। আমি নর্মালি মনে করি একটা জেনারেল মানুষ যার করোনা হচ্ছে, তার কোনো কনকমিটেন্ট কোনো ডিজিজ নাই, তার চিন্তা করার কিছু নাই, তার শুধু একটা জিনিসই লাগবে, মনোবল। কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে হবে। এবং হচ্ছে যে টোটকা যেগুলো আছে, যে আমাদের গরম পানি রিলেটেড যে বিষয়গুলা, আমাদের ইমিউনিটি বুস্টার যে খাবার দাবার গুলো, যেগুলো অনলাইনে ফেসবুকে অহরহ আছে, আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন আপনার শরীরে। এভরিথিং উইল সুট ফর ইউ। আমার ক্ষেত্রে আমি কালো জিরাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম, হচ্ছে গরম পানি খেতাম, আমি কফি খেতাম। আর আমি প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতাম। বাসা আমার 2টা রুম ছিল, ওখানে নিচে প্রচুর পরিমাণে আমি কথা বলার সময় হাঁটাহাঁটি করতাম, অলওয়েজ হাঁটাহাঁটি করতাম, একটু যোগ ব্যায়াম করতাম, একটু বুক ডাউন করতাম। আপনি ফ্রি হ্যান্ড যত এক্সারসাইজ এগুলো করতে হবে। আপনার মনে করতে হবে আপনি একটা ভ্যাকেশনে আছেন। ভ্যাকেশন এরকম, আপনার মোবাইলে এখন তো ভ্যাকেশনটা এক্স্যাক্টলি বিনোদনটা মোবাইল মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। আপনি মোবাইলে আপনার নেট থাকলে, আপনার মোবাইলে আপনার আপনি ফোনটাকে বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন, মুভি দেখা থেকে শুরু করে, টিভি সিরিয়াল দেখা থেকে শুরু করে, আপনি সবকিছু করতে পারেন। একটা কথা বলা থেকে শুরু করে, ভিডিও কলে আপনার আপন আপন জনের সাথে কথা বলা থেকে শুরু করে, সবই করা যায় একটা মোবাইল আপনার যদি, এবং আপনার যদি একটা অনলাইনের একটা মানে নেট, মোবাইল হোক, মোবাইল ডাটা হোক, বা ওয়াইফাই হোক, যেভাবে হোক, আপনি এই কাজগুলো করে গেলে আপনি ঠিক করতে পারবেন। এই গেল আপনার আপনার বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার আত্মীয়দের, আপনার পরিবার পরিজন, মানে রোগীর পার্টি যেটা আমরা বলি। রোগীর পার্টির কাজ হচ্ছে যে ওকে ফোন দিয়ে বিভিন্ন ভাবে ইনভলভ রাখা, ওকে বিনোদন দেওয়া, ওকে, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আমার আমার বউ, আমার বাচ্চা, যেই হোক, ওরা আমার সাথে আমার জন্ম থেকে আছে, তাহলে তারা জানে যে আমার কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে। তাদেরকে যেটা করতে হবে সেটা ইন্সপায়ারিং কথাবার্তা বলতে হবে। এটা কিছু না, তোমার জাস্ট 14 দিনের একটা আলাদা ঘরে থাকার একটা বিষয়, 14 দিন ঘরে থাকবে, চলে আসবা, এটা কোনো বিষয়ই না। এক্সাক্টলি এটা কোনো বিষয় না। তোমার খাবার লাগে, দাবার লাগে, তোমার যা খাবার লাগে, কারো কারো একটা খাবার পছন্দ, কারো একটা খাবার পছন্দ, ওই খাবার গুলো এনে এনে দিবেন। তাহলে ও যাতে ইন্সপায়ার্ড হয়, তার মাথায় সে যাতে অলস সময় না কাটায়, তার যাতে মনে না হয় যে করোনার কারণে আমি মরে যাবো। এটা হচ্ছে ফ্যামিলির কাছে। এখন আপনি ফ্যামিলি থেকে বাইরে, আপনি লকডাউনের বাইরে। লকডাউনের বাইরে হলে আপনার আপনার পাশের প্রতিবেশী, আপনি যদি প্রতিবেশী হন, তাহলে আপনার আপনার তাহলে আপনার আপনি প্রতিবেশী হিসেবে আপনার দায়িত্বটা কি? প্রথম দায়িত্ব, আপনার প্রতিবেশীর কি লাগতেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে একটা ভুল একটা ধারণা আছে যে এই রোগটা ছড়াই যার হয়েছে। এই পর্যন্ত অনেক ধরনের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা আছে, যেগুলো বিভিন্ন জায়গায় আসে, যে মাকে বনে ফেলে আসছে, বাবাকে নালায় ফেলে আসছে, ভাই ভাইকে দেখতেছে না, বোন বোনকে দেখতেছে না, জামাই বউ দেখা দেখে হচ্ছে না। এই যে বিষয়গুলো, এই যে একটা ভুল বুঝাবুঝি, এগুলো জাস্ট আপনার ল্যাক অফ নলেজ, মানে আপনার জ্ঞানের স্বল্পতা আছে দেখেই আপনি এরকম করতেছেন। আজকে যেমন ধরেন এই যে এটা 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 বলা হয় যে অবশ্যই চেঞ্জ হচ্ছে। ধরেন আমাদের 2010 থেকে 2011 মধ্যে আমাদের 2010 থেকে 2011, আর হচ্ছে যে আপনার 2 থেকে 3, এরকম এই 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 আমি এক্সাক্ট টাইমটা বলতে পারতেছি না। এই সময় আমাদের সার্স মার্স এইসব এইসব রোগগুলো কিন্তু এসেছিল। এগুলো এগুলো ভাইরাল রোগ। কদিন আগে নিপা ভাইরাসের রোগ আসছিল। এরপরে এই এই যে রোগগুলো আসছে, এগুলো সম্বন্ধে আমরা কম জানি এই জন্য, কারণ তখন ফেসবুক ছিল না। এখন আসলে ফেসবুকটাকে মানুষ সুফল হিসেবে ইউজ করা যায়, আপনার কুফল হিসেবে ইউজ করা যায়। কারণ আপনার পার্সোনাল অভিজ্ঞতাটা আপনি কিন্তু ওখানে শেয়ার করতেছেন। ইটস নট
ইম্পর্টেন্ট যে আপনার কথাটা অথেন্টিক, কিন্তু আপনার ফলোয়াররা আপনার কথা বিশ্বাস করার মতো দুনিয়ার মধ্যে একটা লোক হলেও থাকবে যে আপনাকে ব্লাইন্ডলি ফলো করে, যে গুগল ঘাটবে না, যে ইউটিউব ঘাটবে না, যে কিছুই ঘাটবে না, যে যে এনসাইক্লোপিডিয়া ঘাটবে না যে আপনার কথাটা ঠিক। তো সেক্ষেত্রে ওর কাছে এটা একটা ভুল, একটা ভ্রান্ত একটা ধারণা আসবে, ধারণা আসার কারণে সে আপনার কথাটাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে নিয়ে যাবে। সো আপনার কাছে আপনি এজ এ প্রতিবেশী হিসেবে প্রথম কাজ, আপনার প্রতিবেশীর আপনার অবশ্যই ফোন নাম্বার থাকবে, আপনি প্রতিবেশীকে ফোন দিয়ে বলবেন যে আপনি সুস্থ আছেন, আপনি সুস্থ থাকেন, আপনার কি লাগবে বলেন। একটা নর্মাল মানুষের যা লাগে, অন্ন, বস্ত্র, বাসস্থান, বাসস্থানে সে লকডাউন আছে, বাসস্থান আর আপনার দিতে হচ্ছে না। আর হচ্ছে অন্ন, বস্ত্র তো সে যায় নিশ্চয়ই, এখানের মধ্যে সে নতুন নতুন কাপড় চোপড় পরে শো ডাউন করার কিছু নাই। তৃতীয় কথা হচ্ছে খাবার। খাবারের বিষয়ে যেটা, খাবার আপনি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন, খাবারগুলো এভাবে খাওয়াবেন যে পুষ্টিকর খাবার। আমরা বলি যে অল 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 ইম্পর্টেন্ট ভিটামিন মিনারেলস, সাথে হচ্ছে প্রোটিনিয়াস ফুড, মানে আপনার যে খাবারে অনেক বেশি বেশি প্রোটিন থাকে সেগুলো আপনার খাওয়াইতে হবে। এগুলো খাওয়াইলে আপনার ইমিউনিটি বুস্ট করে, আপনাকে অনেক বেশি সতেজ লাগবে, আপনি ভাইরাসের সাথে ফাইট করতে পারবেন। এই হচ্ছে বিষয়। সেকেন্ড কথা, যা করবেন না, আপনি কারো উপকারে না লাগেন, তার মেন্টালি ট্রমা দেওয়ার আপনার কোনো অধিকার নাই। কারণ আপনারই এখন একমাত্র দায়িত্ব। আপনাকে বলছে না যে লকডাউন ঘরে গিয়ে আপনি তাদের খাবার দাবার দেন, আপনাকে বলছে লকডাউন ঘরের গেট থেকে 3 ফিট দূরে আপনি খাবারগুলো দেন। 3 ফিট দূরে আপনি যারই লাগে, যাকে আপনার ভালো লাগে তাকে। একটা বিল্ডিং এ, আমাদের বিল্ডিং এসে মোর দেন 100 পিপল আছে, তাহলে এই 100 জন মানুষের ঘরে আপনি খাবারটা কিভাবে পৌঁছাবেন আপনি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন। যেমন ধরুন আমি ওই লকডাউনে ত্রাণ দেওয়ার জন্য আমি আমার রাঙ্গুনি, আমার আমার মামা বাড়িতে পদুয়াতে ত্রাণ দেওয়ার জন্য কিছু নিয়ে আসছিলাম, যেদিন যে সময় আমরা বেরোচ্ছিলাম আর কি। তো কথাটা একটু টানতে হবে পিছন থেকে। আমরা শুক্র যে 1 তারিখে আমরা বেরোচ্ছিলাম 3টা 3:30টার দিকে, তখন এই ফোন আসে ম্যাডাম অসুস্থ। ওই যে খাবারগুলো কিন্তু আমাদের বেঁচে যায়, আমরা রাঙ্গুনিয়া পদুয়াতে আর দিতে পারি নাই। তো আমি যখন বুঝতেছিলাম যে আমাদের ভাড়াটিয়ার গুলোর অবস্থা, যে হ্যাঁ ওরা বেরো হতে পারতেছে না, লকডাউনে আছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। আমি আর আমার ওয়াইফ মিলে ডিসিশন নিলাম যে তাহলে এই খাবারগুলো আমরা এখানে আমাদের ভাড়াটিয়াদের ডিস্ট্রিবিউট করে দিলাম। আমাদের প্রায় 15-16টার উপরে ভাড়াটি আছে। তো এটা ডিস্ট্রিবিউট করে দিলাম। কেন দিলাম, যে এটা আসলে অন্য কিছু না হলে এটা একটা মনের একটা দোয়া যে হ্যাঁ তাদের হয়তো বা লাগবে না, কিন্তু তাও আমার তরফ থেকে আমি দিতে চাচ্ছি, এই জন্যই যাতে আমি তো এটা দানের জন্য আনছিলাম। তো কি মানে পার্সন চেঞ্জ হলে তো আমার দানের প্রসপেক্টাস চেঞ্জ হচ্ছে না। তো এখন আপনি এজ এ প্রতিবেশী হিসেবে আপনি খাবারটা ইনস্টল করেন, আপনি ফোনে কথা বলে আপনি তাকে বিনোদন দেওয়ার চেষ্টা করেন, তাকে ইন্সপায়ার করার চেষ্টা করেন। এটা আপনার দায়িত্ব। এটা আপনি কেন দায়িত্ব আমি আপনাকে বলি, কারণ আপনি ওই রুগীকে যদি মানসিকভাবে আপনি সুস্থ করেন, তাহলে সে আপনার এই উপকারটা মনে রাখবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাকে ওষুধপাতি কিনে থাকে। 100 জন মানুষের ওষুধ নিশ্চয়ই আমাদের গভর্নমেন্ট কিনে দিবে না। তো আমি আমার ওষুধ আমি হাসপাতাল থেকে, আমি ডাক্তার হিসেবে আমি সিস্টেম জানি দেখে নিয়ে আসছি। তো বাকি যে ফ্যামিলি মেম্বার যারা এফেক্টেড হবে, বা পুরো বিল্ডিং যে আমার এফেক্টেড হয় না, এটা তো একদম উপরওয়ালার একদম, আমি বলবো যে সাক্ষাৎ একটা আমাকে প্রসাদ দেয়া। এটা যে উনি আমাকে দিল যে না ঠিক আছে তোমার আর কোনো কেউ হয় না, এটা অনেক বড় একটা বিষয়, এটা কখনোই আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি প্রতিবেশী হিসেবে কি করবেন, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর পা টানবেন না, প্রতিবেশীর দোষ ধরবেন না। প্রতিবেশী যদি ঘর থেকে বের হয়, তাহলে আমি যেটা বললাম অন্ন বস্ত্রের জন্যই বের হচ্ছে, তাহলে আপনি অন্ন বস্ত্র যদি আপনি এনশিওর করেন সে কেন বের হবে। আপনি যদি তাকে বিনোদন দেন, তাকে যদি সূর্য দেখতে দেন, তাকে যদি আলো বাতাস দেখতে দেন তার লকডাউন বিল্ডিং এর ভিতরে, সে কেন বের হবে। আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি এমন কি করতেছেন না যার কারণে আপনার প্রতিবেশী বের হতে চাচ্ছে। আপনি রোগটা না ছড়ানোর জন্য প্রতিবেশী হিসেবে এটা আপনার একটা অন্যতম গুরুত্বপূর্ণ আপনার একটা কাজ, যেটা আপনার করতে হবে। যে ওর ওই ঘর থেকে যদি আপনার ঘরে আসে, তাহলে আপনিও লকডাউন হয়ে যাচ্ছেন। তাহলে আজকে এই ঘর হয়েছে, কালকে আপনার ঘর হবে। আপনি যদি সহযোগিতার হাত বাড়ায় দেন, ওই 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 কাজটাই কিন্তু আপনার, ওই চেইনটাই কিন্তু মেনটেন হবে। এটা আপনাকে আপনার পরবর্তীতে ওই বাসা আপনাকে হেল্প করবে, আপনাকে আপনার কাছে গিয়ে। এভাবেই তো আমরা মানবতা বেঁচে আছে, নাহলে তো আমাদের সভ্যতা এতদিন বাঁচতো না। আমরা একজন একজনকে হেল্প করতে হবে। করোনা আমাদের মানব বন্ধন বন্ধ করে দিতে পারে না। জি অবশ্যই। আমি এই আর কি। সেটি আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর করে আমাদের প্রতিবেশী এবং বাংলাদেশের সার্বিক সকল জনগণের উদ্দেশ্যে এত সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। মানবতা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্ষেত্রে। ডক্টর অবশ্যই সুলভ স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো, আমি ইতোমধ্যে আমাদের সমস্ত দর্শকদেরকে জানিয়ে দিয়েছি, আবারও আমি খুব গর্বের সাথেই বলছি, আপনি একজন সফল প্লাজমা ডোনার।
এটি সত্যি আমাদের জন্য খুবই বড় একটা ইন্সপাইরেশন। তো আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আপনার কাছে কখন মনে হলো যে আমি প্লাজমা ডোনেট করি? কখন আপনি চিন্তা করলেন প্লাজমা ডোনেট করবেন আপনি? আমার এখনো মনে আছে, আমার ওয়াইফকে যখন আমি আইসিইউতে ঢুকাই দিই, বলছে, ও একটা কথা বলছিল আমার কানে এখনো বাজে, যে তুমি দেখো, তুমি ইয়ে করেন, সে কান্না করা চোখে বলতেছে যে তুমি দেখো, আমি অনেক পপুলার হয়ে যাব, আমাকে অনেক মনে রাখবে, বেঁচে থাকবে আর মরে যাই, আমি প্লাজমা ডোনার হবো, আমাকে সবাই মনে রাখবে, আমি বিখ্যাত হয়ে যাব, আলহামদুলিল্লাহ, তুমি টেনশন নিও না। আলহামদুলিল্লাহ। আপনি অলরেডি বিখ্যাত হয়ে এটা হচ্ছে গিয়েছেন। গত বছর 1 তারিখের কথা। না, মানবতা এখানে সেবায় আপনি বিখ্যাত হওয়ার বিখ্যাত। কিছু না, এটা হচ্ছে, মানবতা না সেবায় না, এটা বিখ্যাত। হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে আমি একটা মানুষের উপকার করতে পেরেছি, এর থেকে বড় খুশি কিন্তু আর কোনো কিছু নাই। সেটার থেকে বড় আপনি কিছু আর একটা হতে পারে একটা না। মানুষকে, এর থেকে আর বড় একটা মানুষকে হেল্প করে যে মানে দানেই শান্তি, একটা কথা আছে। আপনি যেভাবে আপনি সেবা দান করেন, জ্ঞান দান করেন, যেটাই দান করেন, আর এর থেকে বড় কিছু আমার মনে হয় না আছে দুনিয়ার মধ্যে। আসলে হতে এই এই পারে না। এই 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 অপ্রীতির শান্তি আর কোথাও নাই। তো হচ্ছে যেটা বলছিলাম, প্লাজমা দেওয়ার, প্লাজমা ডোনেটটা আসলে যখন এটা তো ফার্স্ট মনে হয়, আমি যেটুকু জানি যে আমেরিকাতে শুরু হয়েছিল, আমেরিকা যেটা আমাদের থেকে 2-3 মাস আগে থেকে শুরু হয়েছে, ওখানে প্লাজমা ডোনেশনের একটা কথাবার্তা চলতেছে। তো আমাদের তখন বাংলাদেশে তখন শুরু হয় না প্লাজমা ডোনেশনের বিষয়টা, কারণ ওই ইকুইপমেন্ট, প্লাজমা ফেরেসিস মেশিন নাই, মেশিনের সংকট, ডিস্ট্রিক্ট লেভেলের জিনিসগুলো নাই, শুধু অনলি সেন্টার ঢাকাতে আছে। তো এইসব বিষয়গুলোর কারণে যে, হ্যাঁ, আমরা মনে করতেছিলাম যে হয়তো প্লাজমা আসবে, প্লাজমা ডোনেশন আসবে, তখন আমরা করবো। আমরা ডাক্তাররা যেহেতু একটু আপডেটেড থাকি, এই জন্য ব্যাপারটা বলতে পারছি আর কি। তো মোটামুটি এটা ইয়ে ছিল যে, হ্যাঁ ঠিক আছে, যদি আমাদের যেটা পজিটিভ হলে, তাহলে ও যেহেতু ওর ওর থেকেই মানে, ও বলছে যে হ্যাঁ দিব, তাহলে ঠিক আছে দিবা, তুমি আগে ভালো হয়ে নাও। তো আমাদের এরপরে তারপর আমি যখন কোয়ারেন্টাইনে চলে যাই, তখন আমি আমি এগুলো নিয়ে স্টাডি করা শুরু করি যে হ্যাঁ কখন দিতে পারবো, কোন দিনে দিতে পারবো। আমার একজন সিনিয়র ভাই আছে ঢাকাতে, ঢাকা মেডিকেলে, উনি ট্রান্সফিউশন মেডিসিন আছে এক জায়গায় সহযোগী অধ্যাপক, তাকে আমি অনেক ফলো করি বিষয়গুলো নিয়ে। তার সাথে আমার আবার অন্য একটা রিলেশনও আছে। তো এইসব জিনিসগুলো খুব ইন্সপায়ারিং, যে মাইক্রোমলিকুলার লেভেল যেগুলো আমাদের অনেক বেশি ইয়ে করে। আর ইমিউনোলজি ব্যাপারটাই আমার খুব ভালো লাগে, যে আমি এখানে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা কাজ কারবার আছে, এখানে একটা ফাইটিং এর একটা কাজ কারবার আছে, নিজে জিতার একটা বিষয় আছে, আপনি কিভাবে নিজেকে বুস্ট করবেন। আমি আসলে মানে আমি নিজের প্রতি একটা কনফিডেন্স আছে যে না, আমি যে কোনো রোগ, যে কোনো পরিস্থিতি আমি উতরাইতে পারবো। এর সফলতা কাছে মোকাবেলা আমার মনে করতে হয় পারবেন। হ্যাঁ, আপনি এই হয়তো মানসিক আমাকে শক্তিটা আপনি আপনি যদি, রাখেন সব সময় নিজের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আপনি হয়তো দেখলে দেখবেন, আমি যখন কোভিড পজিটিভ হয়েছি 3 তারিখ, আমার আমার ইয়ে ফেসবুক স্ট্যাটাসে ছিল, কি বলে যে, আমি আবার বরাবর বলতে পারছি না, যে হ্যাঁ ঠিক আছে, লেটস টেক এ চ্যালেঞ্জ, দেখি আমার সাথে, করোনার সাথে যুদ্ধ হোক, দেখি কে জিতে, দেখি কে রাউন্ড জিতে। 1 শুরু তো হোক, এটা একটা আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ জিতে গিয়েছেন, আপনারা দুজনেই সাকসেসফুলি জিতে গিয়েছেন। এটা সত্যি আমাদের সকলের জন্য একটি খুবই মানে অনেক বড় একটি পাওয়া, যে আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে, আপনাদের এত খারাপ অবস্থা থেকেও ফিরে নিয়ে এসেছে। স্যার অবশ্যই আপনার আল্লাহর কাছে কাছে, অনেক বড় আপনার আন্তরিক। কাছে আমি, জি আপনার, আমাদের এই মুহূর্তে একজন দর্শক প্রশ্ন করেছে, এখনো গ্রামে করোনার ভয়াবহতার চেয়ে লোকেরা এটাকে অনেক লজ্জাজনক ভাবে। আচ্ছা, এটা হ্যাঁ, আমি বলি এটা ঠিক। লজ্জাজনক ভাবে, আমি আপনাকে বলি, বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু ছোঁয়া আছে, 1 নাম্বার, আর হচ্ছে যে আমাদের হিউম্যান বিহেভিয়ার, এটা হচ্ছে অনেক একটা কমপ্লেক্স একটা বিষয় আমাদের। আমরা কিন্তু সে, আমি একটা কথা বলি, একটা সুন্দরভাবে একটা কথা মনে পড়ছে আমার, সে আমরা এই দেশে, আমাদের এশিয়াতে বা বাংলাদেশে, আমরা অনেক লাইট স্কিনকে, মানে ফর্সা চামড়াকে অনেক দাম দিই। হ্যাঁ, ফর্সা চামড়াকে দাম দিই, এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি। হ্যাঁ, এবং একটা যে যে ফর্সা না, তাকে আমরা সুন্দর বলি না। কিন্তু আপনি আমেরিকাতে যান, ওরা কিন্তু টেন টেন লুক, মানে আমরা যারা মানে একটু শ্যাম বর্ণ, তাদেরকে খুব বেশি পছন্দ করে। এই যে আপনি ইয়েতে যান, ইউরোপে যান, তারা আমাদেরকে খুব পছন্দ করে। তো এটা হচ্ছে যে আমাদের, তাহলে আমরা যখন আমি থাইল্যান্ড গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, ওখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা, যে এই দেশে আমাদের চামড়াকে আমরা পছন্দ, মানে আমার সারাউন্ডিং পছন্দ করে না, কিন্তু বাইরের দেশে আমাদের অনেক ডিমান্ড আছে। তো তার মানে একটা জোন, আমি জাস্ট 3 থেকে 4 হাজার কিলোমিটার দূরে গেছি, তাহলে আমি আমার প্রায়োরিটিটা বুঝতে পারছি যে আমাকে কিভাবে আহ, আহ, লোকে নিচ্ছে, কিন্তু যেটা এখানে নিচ্ছে না। তো আমাদের আসলে বাংলাদেশে থাকলে আমি আমি আমার ধরেন আমার 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 মনটা খারাপ করতেছে, কিন্তু বাইরের দেশে গেলে মনটা খুব, কারণ তারা আমাকে খুব প্যাম্পারিং করতেছে, স্বাভাবিক, আমার আমার সবকিছু বাড়াই দিচ্ছে। তো এই যে লজ্জার যে বিষয়টা,
লজ্জা কিন্তু আপনিই দিচ্ছেন, আপনি সমাজ, আপনি সোসাইটি, আপনি দিচ্ছেন। তাহলে এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি যাকে লজ্জা দিচ্ছেন তার থেকে আপনি কেমনে কিছু ভালো কিছু আশা করবেন? আর এখন কথা হচ্ছে আপনি কেন লজ্জা পাবেন? আপনি আপনি কালো, আপনি ফর্সা, আপনি আপনি লম্বা, আপনি বাটে, আপনি মোটা, আপনি চিকন, এই জিনিসগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত, এগুলো কখনো চেঞ্জ করার বিষয় না। তো এখন করোনাও কিন্তু আল্লাহ প্রদত্ত, আপনি যেটাই বলেন ট্রান্সমিশন হয়ে যে জায়গায় আসুক, এটা তো একটা আমাদের জন্য একটা পরীক্ষা। তো পরীক্ষাটা আমাদেরকে যে দিয়েছে, পরীক্ষাতে আসলে পাস করার জন্য পরীক্ষাগুলো নেওয়া হয়, ফেল করার জন্য না। আপনি একটা লেভেলে যাবেন, আপনি পাস করতে হবে। সো আপনাকে যে বলা হচ্ছে যে আপনি কেন লজ্জা লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে মানে আপনার জন্যই পাচ্ছে। একটা মানুষ তার কথাটা, তার 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 পরিস্থিতি বলতে পারছে না, এর থেকে বড় আমি বলি লজ্জাদায়ক বিষয় আর কিছু হতে পারে না। তাকে আপনি লজ্জা দিচ্ছেন। তা আপনি আপনি তাকে যদি লজ্জা দেন বা তাকে যদি প্যাম্পারিং করে এই গর্তটা থেকে যদি উঠে নিয়ে আসতে না পারে, তাহলে পরবর্তীতে আপনি করবেন। তা আপনি তো আরো লজ্জা পাবেন যে হ্যাঁ ঠিক আছে, ও আমার কাছে লজ্জা পাইছিল করোনা নিয়ে, এখন আমি তার কাছে কিভাবে কথাটা বলবো। তাহলে আপনি কমপ্লিট হিউম্যান বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতেছেন। তো আমি এখানে আসলে শিক্ষিত অশিক্ষিতের বিষয় না, আসলে মানসিক বিকাশের একটা বিষয়। আপনি কতটুক উদার, আপনি জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা আপনার কতটুক আছে। আপনি যত অ্যাকসেপ্ট করতে পারবেন, যত মানুষকে নিতে পারবেন, যত আপনি খারাপ নিতে পারবেন, ততই পজিটিভ আপনি থিঙ্কিংটা, আগাতে পারবেন। আমাদের পজিটিভ থিঙ্কিংটা অনেক অনেক বেশি জরুরি এক্ষেত্রে। ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের মাঝে আরেকজন দর্শক প্রশ্ন করেছে, আহ প্রতিবেশীদের অবশ্যই বোঝা উচিত, বিশেষ করে এমন পরিস্থিতিতে অবশ্যই রোগীদের পাশে দাঁড়ানো উচিত, বিরূপ আচরণ নয়। এমন অনেকেই আছে যাদের, বিশেষ করে এলাকার মানুষ, প্রতিবেশী বিরূপ, মেন্টালি একটা ট্রমা অনুভব হয়। আশা করি মানুষ বুঝবে। এটা বিষয় মনে রাখতে হবে, রোগী নয়, রোগীকে প্রতিরোধ করুন, একে অন্যকে সহায়তা করুন। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, এটা আসলে প্রশংসার দাবিদার। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আমার আঙ্কেলের জ্বর আর গলা ব্যথা, তাহলে কি তার, আচ্ছা এই প্রশ্নটার উত্তর অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আপনি মনে হয় আপনার উত্তরটি অলরেডি পেয়ে গিয়েছেন, ডক্টর সুলভ স্যার আপনার প্রশ্নের খুব সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। স্যার আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে আপনি করোনার পজিটিভ হওয়ার পরে প্লাজমা ডোনেট করলেন, প্লাজমা ডোনেশনের ক্রাইটেরিয়া গুলো কি কি, মানে এটি কতদিন পর দিতে পারবে, কারা দিতে পারবে, এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা আমি একটা কথা বলি, প্রথমে এটার জন্য আপনার একটা থিওরি বুঝতে হবে। থিওরি হচ্ছে যে আমরা যতগুলো আমাদের শরীরে ভাইরাস ঢুকে, ভাইরাস গুলোকে আমরা অ্যান্টিজেন হিসেবে বলি। অ্যান্টিজেন যেটা আমার শরীরের অংশ না, তা হচ্ছে অ্যান্টিজেন যেটা আমাকে হার্ম করবে। অ্যান্টিজেন যখন শরীরে ঢুকে, এটা কনসিকুয়েন্টলি আমাদের শরীরে কিছু আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স বলে, ফার্স্ট লাইন ডিফেন্স আছে যেগুলো অ্যান্টিজেনকে মারার জন্য রেডি থাকে। ওটা যদি চেনা হয় তাহলে তার প্রিসিলেক্টেড যিনি যে ফ্যাক্টর গুলো এবং যে সেল গুলো থাকে ওগুলো গিয়ে এটাকে মারে। যদি আগে যদি না চেনা হয় তাহলে সে যুদ্ধ করে তাকে চেনার চেষ্টা করে, চেষ্টা করার পরে সে পরবর্তীতে ওই স্পেসিফিক অ্যান্টিজেনটাকে মারার জন্য সে নিজে থেকে তৈরি হয়। ওকে ওকে চিনবো, ও হচ্ছে মিস্টার এক্স, ও দেখতে এরকম, ওর হাইট এরকম, ও চেয়ারে এরকম, ও যদি নেক্সট টাইম আসে তাহলে আমার ওকে এই অস্ত্রটা দিয়ে তাকে মারতে হবে। এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি তৈরি হতে একটু সময় লাগে, আমাদের শরীরের যে যেসব ইমিউন সিস্টেম থেকে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে। ইট ডাজন্ট মিন দ্যাট অ্যান্টিবডি তৈরি না হওয়া পর্যন্ত আপনি বাঁচতেছেন না। হ্যাঁ আপনি ফাইট করতেছেন, আপনার ফার্স্ট লাইন ডিফেন্স কাজ না করলে সেকেন্ড লাইন ডিফেন্স এগুলো কাজ করতেছে, কাজ করে আপনাকে বাঁচাচ্ছে। থার্ড টাইম আপনি যদি ইনফেক্টেড হন বা এর এর কনসিকুয়েন্টলি আপনি যদি ইনফেক্টেড হতে থাকেন, তাহলে আপনার এই রোগগুলোকে প্রতিহত করার জন্য স্পেশালাইজড একটা অ্যান্টিবডি তৈরি হয়, যেটা ওই স্পেসিফিক ইয়েকে মারার জন্যই তৈরি হয়। তো এখন কত হচ্ছে অ্যান্টিবডি তৈরি হতে ন্যাচারালি এক 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 রোগের ক্ষেত্রে এক এক ধরনের সময় লাগে। যেমন ধরো আমাদের চিকেন পক্স যেটা বসন্ত বলে, বসন্ত কিন্তু একবার হলে ট্রিটমেন্ট যেটাই পাই ও কিন্তু আর রি এক্সপোজার হয় না। রি এক্সপোজার হয় ভেরিসোলা জোস্টার দিয়ে, ওটা অনেক বেশি কমপ্লিকেটেড। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে ভ্যাকসিন এবং হচ্ছে যে ভাইরাল ইনফেকশন যেগুলো হয় এগুলো একবার হলে আর হয় না, কারণ আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। এখন আপনার প্রশ্নে আসি, এই করোনার ক্ষেত্রে এখনো পর্যন্ত আপ টু ডেট স্টাডি অনুযায়ী যেটা জানা গেছে যে আপনি ডে অফ এক্সপোজার, মানে ডে অফ এক্সপোজার বলাটা ভুল হবে, আপনি যেদিন পরীক্ষা করেছেন সেদিন থেকে, আজকে পরীক্ষা করেছেন আজকে 1 তারিখ, আপনি 1 তারিখ পরীক্ষা করে আমাদের বাংলাদেশের সীমিততার কারণে আপনি হয়তোবা আপনি রিপোর্টটা 1 তারিখ বা 2 তারিখ পাচ্ছেন না, আপনাদের পক্ষে 3 থেকে 5 দিন সময় লাগতেছে।
এটা হচ্ছে যে আমাদের জন্য একটা বিরাট বড় একটা ড্রব্যাক। এটার জন্য আমরা অনেক কিছু মিস করতেছি, কিন্তু এটার জন্য আসলে কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের এইভাবেই মেনে নিতে হবে। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের সরকার চেষ্টা করতেছে আমাদের কোপ আপ করার জন্য, সব লেভেল থেকে চেষ্টা করতেছে। সো এখন বিষয় হচ্ছে যে এই যে আপনার এই রোগটা, আপনি 1 তারিখ আপনি ইনফেক্টেড হয়েছেন, আপনি রিপোর্টটা পাইছেন কিন্তু 5 তারিখ। আপনি ওই 1 তারিখ থেকে হিসাব করবেন, 1 তারিখ থেকে আপনি 28 দিন, 28 ডে কিভাবে আপনি যদি আপনি টাইটার, আর যদি এখন বাংলাদেশে টাইটার করা শুরু হয়েছে, কিন্তু অ্যান্টিবডি টাইটার যেটা বলে, আপনার শরীরে অ্যান্টিবডি কি পরিমাণে আছে, যে পরিমাণে থাকলে আপনি তো সেফ হয়ে গেছেন। আপনার শরীরে যদি একটা ভাইরাস ঢুকে, একটাকে মেরে ফেলছে দেখেই আপনি ভালো আছেন, সত্যি কথা। 10টা ঢুকছে, 10টাকে মেরে ফেলছে থেকে ভালো আছেন, কিন্তু এই একটা এবং 10টা যতটাই ঢুকুক, তার এগেনস্টে আপনার কতগুলো অ্যান্টিবডি তৈরি হয়েছে। অ্যান্টিবডিকে আমরা যদি পুলিশম্যান হিসেবে ধরি, শরীরের ডিফেন্স মানে দেশের একটা ডিফেন্সিভ মেকানিজম, আপনি ওই স্পেসিফিক অ্যান্টিজেনটার জন্য কয়টা পুলিশ তৈরি করছেন, যে পরবর্তীতে আসলে আপনি তৈরি করুন, এটাকে বলে টাইটার। তো টাইটারটা এটা একটু এক্সপেন্সিভ, এবং টাইটারের মনে হয় এখনো আমাদের দেশে ভালো মতো করে করার মতো ওরকম সুযোগ সুবিধা এখনো আসে না। তো এটা ব্লাইন্ডলি বলে দিতে পারে, যেদিন থেকে পজিটিভ হয়েছে সেদিন থেকে আপনি 28 দিন পরে আপনি মোটামুটি এডুকেট অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি আপনার শরীরে তৈরি হয়েছে, যেটার কারণে আপনি এটা দিতে পারবেন। সোজা বাংলা বলতে গেলে আপনি 28 দিন পরে আপনার শরীরে ওই পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা আপনি একজনকে দিলে তার উপকার হবে। আপনি তো দিচ্ছেন, আপনি তো একজনকে উপকার করতেছেন, আপনারটা মনস্তাত্ত্বিক শান্তি, কিন্তু আপনি যে লোককে দিচ্ছেন তার তো উপকার হতে হবে। আপনি যে দান করতেছেন সেই দানটা তো আরেকজন উপকার হতে হবে। আপনি লাফালাফি করে দিতে গিয়ে আপনার তার লাভ লাভ হলো না, তার থেকে আপনি যে ক্যাটাগরিতে করতেছেন ওই ক্যাটাগরিটা আগে ঠিক করতে হবে। কেন ঠিক করতে হবে? আপনি যদি মনে করেন যেটা আপনি আগে দিয়ে দিলেন, তাহলে সে কিন্তু আরেকজনেরটা, যে 28 দিন প্লাস যারা অ্যান্টিবডি রেটার অনেক ভালো, আমরা গ্যাস করতেছি, তার থেকে না নিয়ে আপনারটা নিল, তাহলে সে তার কিন্তু লস হলো। এটা বুঝতে হবে, এটা একটা এক কথায় ক্যালকুলেশনের বিষয়। হিসাবটা বলে দিলেই হয়, যেদিন থেকে এফেক্টেড হবে তারপর থেকে 28 দিন, আপনার 28 দিন পর থেকে প্লাজমা ডোনেট করতে পারবে, ততদিনের মধ্যে প্লাজমা ডোনেট করার জন্য অ্যান্টিবডিটা যথেষ্ট পরিমাণেই থাকে আর কি। তখন আপনি যখন প্লাজমাটা ডোনেট করবেন তখন পেশেন্টের আসলে কাজে লাগবে। আদারওয়াইজ তার একটা ওরকম বেনিফিট পরিমাণ হবে, অ্যান্টিবডি না হলে দিয়ে আসলে লাভ হবে না। জি লাভ ম্যাডাম, হবে। এখন ধন্যবাদ হচ্ছে আপনার কাছে। আর উম, জি, আচ্ছা, হ্যাঁ, শেষ করেন স্যার। আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনি অ্যান্টিবডি, আচ্ছা এই যে এখন যে প্লাজমা নিয়ে যে কথাবার্তাগুলো, প্লাজমা যে সবাই দিতে চাচ্ছে, প্লাজমা আপনি দিবেন কেন? এখন হচ্ছে প্রতিবেশীর কথা একটু টানতে হবে। আপনি প্রতিবেশী, আপনার পাশের বাড়ি লকডাউন হয়েছে, ওখানে যে 100-150 জন বা 50 জন যত মেম্বারই থাক, তারা অবশ্যই আমাদের যে এ বি ও ব্লাড গ্রুপ আছে, এ বি দেন ও, এসব প্লাজমা পজিটিভ এবং নেগেটিভ আপনার রক্তের গ্রুপ ওখানে অবশ্যই আছে। আপনি তাকে হেল্প করবেন, কিন্তু প্রয়োজনে সে আপনাকে প্লাজমা ডোনেট করার জন্য, প্রয়োজনে সে আপনাকে খাবার দাবার পৌঁছায় দেওয়ার জন্য, প্রয়োজনে সে আপনাকে ওষুধপাতি দেওয়ার জন্য আপনি হেল্প করবেন। কিন্তু এই জন্য আপনি হেল্প কিন্তু তাকে করতেছেন না, ইনডাইরেক্টলি আপনাকেই করতেছেন। এর থেকে বড় পাওনা আর হতে পারে না, এর থেকে বড় ইনভেস্টমেন্ট আর হতে পারে না। এখন অবশ্যই। আসেন যে আপনার প্লাজমা ডোনেশনের বিষয়। প্লাজমা ডোনেশনটা এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অবশ্যই এখন ডিসকারেজ করতেছে, কিন্তু ডিসকারেজ আর এনকারেজ যেটাই হোক, এটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের উপরে বেশি। এখন কোনোটা কিন্তু ফিক্স না, আমরা কোনোটা পাঠ্য বইয়ে পাচ্ছি না, ডাব্লিউএইচও এর কোনো কমেন্টেশন আমরা পাঠ্য বইয়ে পাই না, আমরা যেসব পাঠ্য যেহেতু বই মেডিসিনের করোনা জন্য চিকিৎসায় সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি আসেনি, তাই এই ট্রায়াল প্রসেসটাকে আমাদের এখন একমাত্র অবলম্বন হিসেবে চিন্তা করে নিতে হবে। না, একটা হ্যাঁ জিনিস তো কি বুঝতে এটা হবে কি, করোনা মানে যেহেতু এটা একদম নতুন ভাবে একটা ভাইরাস আসছে, এটা নিয়ে অনেক জায়গায় আপনার জিন জিন অ্যানালাইসিস করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে, প্রতিদিনই আসলে চেঞ্জ হবে। যেমন আমরা যখন প্রথম এফেক্টেড হই তখন আমরা হাইড্রো অক্সিক্লোরোকুইনিন দিয়ে কিন্তু আমরা ভালো হয়েছি। হ্যাঁ, সেক্ষেত্রে এখন আর রিকনিলটা কোনোভাবেই জেনারেল হাসপাতালে যে পেশেন্ট গুলো আসছে ওরা কিন্তু রিকনিলে ভালো হচ্ছে না, মানে হাইড্রোক্সিক্লোরোকুইনিনে ভালো হচ্ছেন না, ওনাদেরকে আইভারমেকটিনে চলে যেতে হচ্ছে, আর প্লাস হচ্ছে ডক্সিক্যাপে যেতে হচ্ছে। তো আবার আরেকটা জিনিস কি, পজিটিভ একটা জিনিস হচ্ছে আমাদের যে চিটং এর কথাটা আমি স্পেশালি বলবো, জেনারেল হাসপাতালে কিন্তু প্লাজমা ডোনেশনের মাধ্যমে বা প্লাজমা দিয়ে যে পেশেন্ট গুলাকে দিয়েছে, 100 জন পেশেন্টকে ট্রায়াল দেওয়া হয়েছে, কিন্তু রেজাল্ট ভালো। তাদের এখন রেজাল্ট এইগুলো নিয়ে সম্ভবত, সাকসেসফুল হ্যাঁ, ছিল। রেজাল্ট ভালো, তারা মানে রেজাল্ট ভালো, মানে আপনি সন্তোষজনক আমার ইয়েতে আমার যাচ্ছে। হ্যাঁ, হুম, মানে রিকভার বিষয়টা হচ্ছে করছে যে আপনি, পেশেন্ট কিন্তু। আচ্ছা এখন এই যে এটা একটু সাধারণ মানুষের জানা উচিত
যে আপনি প্লাজমা কখন দিবেন। প্লাজমা দিবেন তখনই যদি আপনি, প্রথম কথা আপনি কোথায় আছেন, আপনি একটা প্লাজমা পেশেন্ট, প্রথম কথা আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন। আমার কথাগুলো যেই শুনুক সে যদি নিজেকে নিজে প্রশ্ন করে তাহলে ওর আনসার ওর কাছেই আছে। আমি জাস্ট একটা ইনফরমেশন গিভার, নাথিং এলস। আপনি কি করোনা পেশেন্ট? প্রথম কথা, হ্যাঁ আমি যদি করোনা পেশেন্ট, আমি এখন কোথায় আছি? আমি বাসায় আছি না আমি হাসপাতালে আছি? হাসপাতালে থাকলে কি আইসোলেশন ওয়ার্ডে আছি নাকি আমি আইসিইউতে আছি? তাহলে এখন এক এক জায়গায়, আমি যদি বাসায় থাকি আমার কিছু দিকেই দরকার নেই, কোনো প্লাজমা থেরাপি কিছু দেওয়ার দরকার নেই। কেন আপনি প্লাজমা থেরাপি দিবেন? কেন প্লাজমা নিয়ে আপনি শুধু শুধু নিজের গায়ে দিবেন? আপনার হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হতে পারে, আপনি মারা যেতে পারেন। প্লাজমার একটা অনেক খারাপ দিক আছে। এটা যে কোনো ব্লাড একজন থেকে একজন নিলে ওর হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হতে পারে, সব থেকে খারাপ। আপনি প্লাজমা, আপনি করোনার এফেক্টে মারা যেতে যেতে আপনার যদি 7-10 দিন লাগে, আপনি হাইপারসেনসিটিভ একদিনে মারা যেতে পারেন। এটা প্রথম কথা। হ্যাজার্ড আছে, ব্লাড ট্রান্সফিউশনের অনেক বড় হ্যাজার্ড আছে। এগুলো আপনি অনলাইনে বা গুগলে পড়লে আপনি দেখতে পারবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি আইসোলেশন আছেন। আইসোলেশন কি আগে এটা বুঝতে হবে। আইসোলেশন হচ্ছে যে যেসব রোগী বাসায় পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা পেয়ে থাকার মতো না, যেমন কারো আলাদা রুম নাই, কারো আলাদা রুম বাথরুম নাই, তারা থাকবে আইসোলেশনে। তাদের ওষুধপাতি গুলো পাবে, খাবার দাবার পাবে, লাগলে অক্সিজেন পাবে, অক্সিজেন সিলিন্ডার থাকবে ওখানে। এই গেল। এরপর হচ্ছে আইসিইউ। আইসিইউতে আপনি যাওয়ার প্রথম কথা, আইসিইউতে আপনাকে তখনই নিবে যদি আপনার শ্বাসকষ্ট হয়, যদি আপনার অক্সিজেনের মাত্রা কমে যায়। তাহলে এখন অক্সিজেনের মাত্রা কমতেছে কিনা সেটা আমরা এই যে মার্কেটে যে বিভিন্ন ধরনের পালস অক্সিমিটার বলে, পালস অক্সিমিটার দিয়ে আপনি মাপলে আপনি আপনি সেটা জানতে পারবেন। এটা মোরলেস মোটামুটি কম বেশি অ্যাকুরেট হয়। এর পরবর্তীতে হচ্ছে যে আপনার শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট এখানে দুই ধরনের আছে। শ্বাসকষ্ট হচ্ছে যে আপনি আগে থেকে যদি আপনার অ্যাজমা থাকে, আগে থেকে যদি লাং যদি কম্প্রোমাইজ থাকে, মানে সোজা বাংলায় যদি বলি, আগে থেকে লাং যদি দুর্বল থাকে তাহলে আপনার শ্বাসকষ্ট হতে পারে। সেটা একটা অবভিয়াস কথা। কিন্তু আপনি ভয় পাচ্ছেন, আপনার মরণ, আপনি একটা আপনার আপনার মনে হচ্ছে আমি মরে যাব, আপনি মনে হচ্ছে আমি এখানে চিকিৎসা পাবো না, আমি আপনার মনে হচ্ছে আমি আইসিইউতে সিট পাবো না, আপনি মনে হচ্ছে আমি আইসোলেশনে অক্সিজেন পাবো না, এখানে কিছু পাবো, এই ভয়টা খুবই বেশি, যেগুলো বলবে সাইকোলজিক্যাল। তো আপনার এই সাইকোলজিক্যাল বিষয়গুলোতে আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস অনেক বাড়ে। এটা আমাদের মাথা এমন ভাবে তৈরি করে, আমাদের ব্রেন কিন্তু তখন আমাদের হয়ে কাজ করে না, তখন আমাদের ব্রেন বেইমানি করে, যেটার কারণে আপনার মানে রিভার্স অ্যাকশনে আপনার আপনার শ্বাসকষ্ট চলে আসবে। এর জন্য সব থেকে বড় কথা আমি মনে করি, আপনি নিজে একজন যে আপনার ভালো চান, আর হচ্ছে আপনার ব্রেন, এই হচ্ছে আরেকজন। ওকে আপনার বুঝাইতে হবে যে না, এটা বিষয়টা এরকম না, বিষয়টা এরকম। তো আপনি এটা যদি নিজেকে দুজন হিসেবে চিন্তা করে যদি আপনি বলতে পারেন, বুঝাইতে পারেন যে না তুমি ভালো আছো, তোমার ভালো থাকতে হবে, তোমার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, তোমার কোনো অক্সিজেনের মাত্রা কমছে। আমি সোজা ভাবে বলতে গেলে আপনি অক্সিজেনের মাত্রা এখানের মধ্যে আপনি আঙ্গুলকে টেনে আমাদের রক্তের কালারটা লাল আছে নাকি নীল আছে আপনি সেটা দেখতে পারেন। তো এটা আপনি বাসায় নিজেই প্র্যাকটিস করতে, আপনি যদি 5 অক্সিমিটার কেনার টাকা না থাকে আপনি এইটাই দেখতে পারেন। আর স্বাভাবিকভাবে আমরা আইসিইউতে বলি যেই রুগী তার নাম, তার বয়স, তার ঠিকানা, এগুলো যে বলতে পারে, এবং ফিঙ্গার কাউন্ট মোর ইম্পর্টেন্ট, সে যদি আঙ্গুলে কাউন্ট করতে পারে এখানে কয়টা আঙ্গুল আছে, তার অক্সিজেন স্যাচুরেশন কম হওয়ার কথা না। তো এই কথাটা আপনার ভরসা করতে হবে, এই কথাটা আপনার বিশ্বাস করতে হবে। এই আপনি যদি মনে করেন যে কিছু কিছু মানসিকভাবে দুর্বল কিছু 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 লোক আছে, যেমন ধরেন আমার বাবা, আমি খুব ইয়ে করি ওনার বিষয়গুলা, আমার খুবই হাসি পায়, খুবই মজা পায়, খুবই আবার খুবই এনজয় করি, যে সে খুবই 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 মানে খুবই কিউরিয়াস ফর হেলথ সেক্টর। সে হেলথ সেক্টর নিয়ে আর সে একটু 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 ভীতু প্রকৃতির, এবং সে অনেক বেশি জানতে চায়, এটা খুব ভালো লাগে। তো ধন্যবাদ সেক্ষেত্রে স্যার। আমি, হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আমার খুব ভালো লাগে আর কি, সে এটা জানতে চায়, ডাক্তারি না হয়েও ডাক্তার হিসেবে অনেক কিছু জানতে চায়, সব কিছু বুঝতে চায়, এবং সে তার হেলথ নিয়ে খুবই কনসাস আর কি। তো যেটা বলতেছি যে আমি বাসায় অলরেডি সব মোটামুটি যা যা ইমিডিয়েটলি যা যা লাগে সবকিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে রেখেছি বাবার, যাতে ভয় না পাই, এটা হচ্ছে বড় কথা। সে যদি ভয় পাই, যে যারা ভয় পায় তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আর কি, ভয় না পেয়ে আপনি এই কাজগুলো করেন। আপনি যদি আইসিইউতে থাকেন তাহলে আপনার অবশ্যই আপনার অক্সিজেন লাগতেছে দেখে বা শ্বাসকষ্ট আছে দেখে কিন্তু আপনি ওখানে আছেন। সো এখন অক্সিজেন লাগবে প্রথম কথা, এই জন্য আপনি আইসিইউ, নালে আপনি আইসোলেশনে বা ওয়ার্ডে থাকতেন। আইসিইউ থেকে আপনাকে ডেফিনেটলি 3 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 পর্যন্ত আপনাকে অক্সিজেন দিবে। এটাই স্বাভাবিক, যেরকম আমার ওয়াইফ পেয়েছে, সবাই এখন বর্তমানে পাচ্ছে। তো এখন এই অক্সিজেনটা আপনার লাগতেছে, অক্সিজেনের সাবস্টিটিউট অক্সিজেন, অন্য কিছু না। তো আপনার অক্সিজেন অক্সিজেন আপনি নিতে পারতেছেন না দেখে, আপনার লাং নিতে পারতেছেন না দেখে কিন্তু আপনাকে অক্সিজেন সাপ্লিমেন্ট দিতে হচ্ছে। এই সাপ্লিমেন্ট অন্য কোনো কিছু দিয়ে না, এই সাপ্লিমেন্ট আপনাকে প্লাজমা দিবে না।
প্লাজমা একটা রক্তের সাদা অংশ, রক্তের একটা পানীয় অংশ, যেটা আপনাকে এটা এটা সাপ্লাই করবে না। তো সেক্ষেত্রে অক্সিজেনের সাপ্লাইটা অনলি অক্সিজেন দিয়ে দিতে হবে। আপনি যে ওয়েতে দেন, ফেস মাস্কে দেন, নেজাল ক্যানুলাতে দেন, হাই 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 ফ্লো নেজাল ক্যানুলাতে দেন, যেটা দিয়ে দেন, আপনার অক্সিজেনটা আমার লাংসে পৌঁছাতে হচ্ছে। আমার ডিমান্ড বেড়ে গেছে, আমি এয়ার থেকে অক্সিজেনটা নিতে পারতেছি না, এই জন্য অনেক কনসেন্ট্রেটেড ভাবে দিতে হচ্ছে, অনেক বেশি ফ্লোতে দিতে হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে অক্সিজেন আপনার লাগবেই, এটা আপনি নিজে নিজে প্রশ্ন করেন। তো অক্সিজেন লাগার এখন কত, এখন 15 লিটার দেওয়ার পরেও যদি আপনার 15 থেকে 20 লিটার, 20 লিটার অবশ্যই যায় না, 15 লিটার পর্যন্ত দেওয়ার পর দেওয়ার পরেও যদি আপনার অক্সিজেন 85 থেকে 88 উপরে না উঠে, তাহলে আপনি মডারেট টু সিভিয়ার কেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো গবেষণায় বলে, এখন আপ টু দি স্টাডিতে বলে, এই সময় আপনার প্লাজমা দিলে আপনার লাভ হবে। এই সময় প্লাজমা দিলে কেন লাভ হবে? আপনার যে যে কারণে, আপনার যে ভাইরাস গুলা লাংসে ইনভেড করার কারণে আপনার লাংসের যে এআরডিএস লাইক সিমটম বা যে লক্ষণগুলো যা আসতেছে, আপনার লাংসকে সে যেভাবে ড্যামেজ করছে, ওই ড্যামেজের পরিমাণটা, ড্যামেজ যাতে কম করতে পারে, ওই হারটা যাতে কমে যায়, আমি অ্যান্টিবডি যুক্ত প্লাজমা দিব তাকে, যাতে সে কোপ আপ করতে পারে। তাকে একটা একটা বুস্ট দিয়ে, মনে করেন সে দোতলাতে সিঁড়ি দিয়ে উঠতে পারতেছে, তাকে একটু ঠেলে দেয়া। ইটস নট দ্যাট এটা দিয়ে তাকে জীবন বাঁচাবে, এটা জাস্ট তার ইমিউনিটিকে একটু বুস্ট করে দেয়া, যে হ্যাঁ ঠিক আছে, তোমার এই তোমার নিজের অ্যান্টিবডি এত বেশি তৈরি করতে পারে না এটার সাথে যুদ্ধ করার জন্য, এখন নতুন অ্যান্টিবডি আমি অন্য জনের সোর্স থেকে দিয়ে দিচ্ছি। আর বাকিটা আল্লাহ কি করে জানি না। কারণ বিষয়টা হয়ে যায় কি, যে আপনার এটা হিতে বিপরীত হতে পারে। তো এটা অনেক মানে হাই রিস্ক বন্ড দিয়ে প্লাজমা গুলো দিতে হয়, কারণ এটা ভালো থেকে খারাপ হতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে প্লাজমা রিলেটেড যে আমাদের যে একটা ধারণা, প্রথম দিকে ধারণা ছিল যে একজনের রক্ত একজন কেন দিব, আমরা সবাই রক্তকে ভয় পাই, রক্তকে সব থেকে সেরা সম্পদ মনে করি, কেউ দিতে চায় না। সো আর এরপর হচ্ছে প্লাজমা। প্লাজমা দেওয়াটা, প্লাজমা অনেকে চিনি না, প্লাজমা মানে কি, মনে করে যে নিজের শরীর থেকে অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস মনে দিয়ে দিচ্ছি, এটা মনে আমি আর পারবো না। তো এইসব বিষয়গুলো আমাদের সবার কাছে আছে, সবার ভিতরে আছে যে না, আমি যে কারণে বেঁচে গেছি, মানে সেই জিনিসটাই সে নিয়ে ফেলতেছে, তাহলে আমি বাঁচবো কিভাবে? সবাই আসলে সেলফ প্রোটেকশনে চলে যায়। আবার আরেকটা কথা আছে যে না ঠিক আছে, আমি যদি একবার প্লাজমা দিই, তাহলে আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলিতে আমাদের সবাই মোটামুটি বি পজিটিভ, আমি বি পজিটিভ। তো সেক্ষেত্রে যে আমি মনে করতেছি, তাহলে আমি কি করবো, যে আমার বাবা মা লাগলে, ভাই বোনের লাগলে, তো আমি কিভাবে দিব? তাহলে আমি আমার প্লাজমাটা শুধু মানে সেভ করি। তো এই কথা আশা করি আপনি কিছুক্ষণ পরে বলবেন, আমি ওই কথার উত্তর আমি তখন আপনাকে দিয়ে দেবো। জি ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের অনুষ্ঠানের সময় একটু কমে এসেছে, তো আমি আপনার কাছে শর্টলি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার জানতে চাবো। ম্যাডাম আপনি যদি বলতেন একটু কষ্ট করে, যে আমাদের একজন রোগী যখন প্লাজমা ডোনেট করবে, একবার প্লাজমা ডোনেট করার পরে নেক্সট প্লাজমা কতদিন পর ডোনেট করতে পারে, একটু শর্টলি বলতে হবে। আচ্ছা, আমি শর্টলি বলি। শর্টলি হচ্ছে যে প্লাজমা আপনি আপনি ডোনেট করার জন্য আপনি ফিট, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার 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 ট্রান্সফিউশন মেডিসিন আপনার এটা ক্রস ম্যাচ করবে আপনার রক্তের সাথে, তার রক্ত যাচ্ছে কিনা। এই রক্ত যখন যায় আপনি প্রথমবার দিবেন, প্রথমবার এখন দুই তিন ভাবে আসে আপনার এট এ টাইম। এখন বর্তমানে বলে, যেটা আগে বলতো যে আপনি একবার প্লাজমা নিয়ে আপনি যদি 500 থেকে 600 ml নেওয়া যায়, তাহলে প্রতিজনকে 150 থেকে 200 ml পর্যন্ত দিতে পারবেন। 450 থেকে 600 ml এর ব্যাগটা তিনজনকে দেওয়া যাবে। তো এখন যদি আপনার 450 ml নিয়ে ফেলে বা 600 ml নিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনি 15 দিনের জন্য না দিতে পারছেন না। হ্যাঁ, তো আর আপনি যদি 200 ml করে দেন, তাহলে 200 ml করে দিলে আপনি মোটামুটি গড়ে 4 থেকে 5 দিন, বা আপনি বলে দিন 2 দিন পরে, বা আমি প্রতি আরেকটু বাড়াই সপ্তাহেও বলতেছি, দেওয়া যায়। প্রতি সপ্তাহে আপনি 200 ml করে দিতে পারেন। তো আপনি তাহলে প্রতি 15 দিনে আপনি 3 ব্যাগ প্লাজমা দিতে পারবেন, যেটা 3টা মানুষের জীবন বাঁচাতে পারবে। জি ধন্যবাদ আপনাকে। আমার আরেকটি কোশ্চেন হচ্ছে, এই যে যারা কোভিড-19 কে ওভারকাম করে ফেলেছে, তারা চাইলেই তো আর এই প্লাজমা ডোনেট করতে পারছে না। তাদের প্লাজমা ডোনেট করার পূর্বে কিছু প্রস্তুতি রয়েছে, এই প্রস্তুতিগুলোর ব্যাপারে যদি একটু জানাতেন। প্রস্তুতি হচ্ছে আপনার আগে আপনি 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 আগে ফিট কিনা প্লাজমা দেওয়ার জন্য, সেটা আগে আপনার জানতে হবে। এই যে আপনি ক্রাইটেরিয়াতে পূর্ণ করতেছেন কিনা এটা জানতে হবে। এগুলো ক্রাইটেরিয়া গুলো ডে টু ডে চেঞ্জ হয়। তবে রিসেন্ট অনুযায়ী আপনি যেটা বলতেছেন, বললাম যে আমরা অ্যান্টিবডি টাইটার করে মেনলি এটা দেওয়া উচিত, তাহলে যাকে দিচ্ছি তার উপকার হবে। এখন আমি যে দিলাম, আমি কিন্তু অ্যান্টিবডি টাইটার করতে পারিনি, কারণ এটা আমাদের চিটাঙের মধ্যে এরকম সুব্যবস্থা নাই। আমাদের মনে হয় 8 তারিখে আমাদের ইম্পেরিয়াল হাসপাতালে এটা তৈরি হবে। তো সেক্ষেত্রে তাহলে আমার ব্লাইন্ডলি দিতে হচ্ছে, তো আমি একজন ডক্টরকে ডোনেট করেছি। তো সেও আমার 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 সিনিয়র ভাই, সেও অ্যানেস্থেসিওলজিস্ট। তো আর নাম বলছি না তার।
তো বিষয়টা হচ্ছে যে এটা এটা দেওয়ার উদ্দেশ্যে আমি আমার জাত জাত ভাইকে না বাঁচালে বা আমি আমার পরিবার পরিজন বা যাকেই লাগবে, যার যার মোস্ট নেসেসারি, যাকে দরকার তাকে তো ডেফিনেটলি দিতে হবে। তো দেয়ার ক্রাইটেরিয়ার ভিতরে আপনার করতে হবে, এবং হচ্ছে যে আপনি জেনে দিতে হবে যে আপনার যাকে উপকার করতেছেন তার আদৌ উপকার হচ্ছে কিনা। জি, ধন্যবাদ। আর একটি প্রশ্ন রয়েছে যে কোভিড-19 ওভারকাম করা ব্যক্তি তিনি যদি প্লাজমা ডোনেট করতে চান, কোথায় যোগাযোগ করবে? কোন ওয়েতে তারা সামনে আগালে এই প্লাজমা ডোনেট করতে সক্ষম হবে? এখন আমাদের চিটং এর মধ্যে আপাতত আমার জানা মতো যে তিনটা জায়গা আছে, একটা হচ্ছে যে আপনার কর্ণফুলী, একটা হচ্ছে ল্যান্ডসেট মোস্ট প্রবাবলি, আর একটা হচ্ছে ইম্পেরিয়াল। তিনটা জায়গার মধ্যে এখন আপাতত নিচ্ছে, কারণ এটা প্লাজমা এফএলসিস এর একটা মেশিন আছে। এটা হচ্ছে অনেক লেন্দি প্রসেস, ইটস নট লাইক গিভিং ব্লাড। ব্লাড দেওয়ার মতো না, আপনার থেকে মোটামুটি ক্যানুলা ডায়ালিসিস করার মতো অত বড় একটা মোটা ক্যানুলা আমি ফিল করছি, আমার 2 হাতে দিতে হয়েছিল, আমার ফ্লো কম ছিল। তো যার কারণে এক এক হাত থেকে প্রথমে বাম হাতে ভালো আসছিলেন, তারপর ডান হাতে দিয়ে মোটামুটি ভালো পেয়েছে। আমি চাইছিলাম যে আমার 600 ml এর মতো আমার থেকে নেয়, কিন্তু 1-1.5 ঘন্টা পরেও তা মোটামুটি তারা 230 ml এর বেশি নিতে পারে না। তো এটা একটা ফ্লোর বিষয় আছে। তো আপনার এই যে যে এফএলএসএস মেশিন যেটা আছে, ওই মেশিনটা আপনার যেখানে থাকবে ওটা আপনি আপনার এলাকা ভিত্তিক জেনে নেবেন, ওখান থেকে প্লাজমা দিতে পারবেন। এটা ব্লাড দেওয়ার মতো না, না, আপনার এখানে রক্ত থেকে। এখানে আমি আমি বলি আরেকটু রক্ত বলি। থেকে, আচ্ছা। হ্যাঁ, রক্ত থেকে আপনার রক্ত আপনার মেশিনে যাবে, মেশিন থেকে প্লাজমাটা আলাদা হয়ে আবার সেলগুলো আপনার শরীরের ভিতরে ঢুকে ঢুকে যাবে। এটা একটা লেন্দি প্রসেস। সো আপনি এলাকা ভিত্তিক আপনার খবর নিবেন যে কোথায় যাবেন, ঢাকার মধ্যে বা এখন না, বার্ন না, হাসপাতাল এলাকা হয় ঢাকা ভিত্তিক না, মেডিকেল। এই জায়গায় আমার একটা কথা আছে। মানে আমাদের যখন পজিটিভ হয় এই ইয়েগুলো সব পুলিশ স্টেশনে চলে যায়। কে ভালো হলো, কে মারা গেল, কিভাবে, এই পুলিশ স্টেশন থেকে। এবং আমাদেরকে যেমন জেনারেল হাসপাতাল থেকে একটা গ্রুপ আছেন, ডক্টর গ্রুপরা আর কি, ওনারা আমাদেরকে ফোন করে যারা রিকভার করে যাচ্ছে তাদের ব্লাড গ্রুপ, তাদের অ্যাড্রেস, আমরা প্লাজমা দিতে ইচ্ছুক কিনা, এগুলো কোতোয়ালি পুলিশ থেকে এবং হচ্ছে যে আমাদের জেনারেল হাসপাতাল থেকে কিন্তু আমাদেরকে মনিটর করা হচ্ছে আর কি। হ্যাঁ, স্পেসিফিক ভাবে যে আপনি কোথাও গিয়ে যোগাযোগ করতে হবে এমন না, সরকারই আপনাকে মনিটর করে কিন্তু খুঁজে নিবে, এই আর জি, কি। জি, ধন্যবাদ। ম্যাডাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মানে এই যে প্লাজমা ডোনেট করলো একজন ব্যক্তি, এতে তার শরীরে রিকভারি হতে কত সময় লাগতে পারে? রিকভারি করতে সময়, আমি ওই যে বুঝিনি। বললো না যে যদি, না মানে রিকভারি করতে কত সময় লাগবে, রিকভারি মানে করতে ওই যে শরীর 200 রিকভারি ml করে। করে যদি নেয়। হ্যাঁ, এখানে আসলে রিকভারিটা ওরকম ওইভাবে এত তো বেশি লস হচ্ছে না, বা হিমোগ্লোবিন লস হচ্ছে না, আমার আরবিসি যাচ্ছে না, শুধু আমার প্লাজমা অংশটাই বের করে আবার আমার আরবিসি হিমোগ্লোবিন এটা কিন্তু মেশিনের মাধ্যমে আবার আমার বডিতেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এটাতে আচ্ছা, আমি রিকভারির আমি জন্য আমি এত। হ্যাঁ। আমি বলি, আপনি প্লাজমা যতটুকু এমএল দিচ্ছেন, আমাদের নর্মালি ধারণা হচ্ছে যে আপনার আরবিসি যখন আমরা শরীর থেকে দিই তখন আমাদের 3 থেকে 4 মাস আমাদের ওয়েট করতে হয়, কারণ আমাদের ওই লোহিত রক্তকণিকা তৈরি হতে অতদিন সময় লাগে। আর প্লাজমার ক্ষেত্রে যেটা বিষয়, এটা একটা, আমি বলবো যে উপরওয়ালার একটা খুবই প্রদত্ত একটা দান, যে একটা মানুষ একটা মানুষকে হেল্প করতে পারতেছে। এটা যদি অ্যান্টিবডি না হতো, সে আরবিসি বা সেলুলার কম্পোনেন্ট হতো, মানে জলীয় অংশ না হয়ে যদি কোষীয় অংশ হতো, তাহলে সেক্ষেত্রে আমরা যে বিপদে পড়তাম, একজন দেওয়ার পরে আবার দেওয়ার জন্য আমার 3টা মাস অন্তত অপেক্ষা করতে হতো। তো এখন যেটা হচ্ছে যে আপনি যদি 200 ml দেন, আপনি কিন্তু 2 দিন পরে বা 3 দিন পরে কিন্তু দিতে পারবেন। আর 200 ml দিচ্ছেন মানে সাধারণভাবে আপনি 200 ml পানি খেলেই কিন্তু হয়ে যাচ্ছে, মানে এক গ্লাস পানি খেলেই কিন্তু আপনার এটা ঢুকতেছে। আর আপনার শরীরে অ্যান্টিবডি কমতেছে কিনা, আপনার ওই 200 ml যে অ্যান্টিবডি আছে, আপনার পুরো শরীরে 5 লিটারের মধ্যে 3.5 লিটারের মতো আপনার আপনার জলীয় অংশ আছে। তো এই জলীয় অংশ কিন্তু আপনার এই 200 ml কমতেছে না। আর আপনার শরীর যেহেতু করোনাকে চিনে গেছে, করোনা যতবারই হোক, ও করোনা করোনা ঢুকার সাথে সাথে আপনার শরীরে একটা 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 খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, যেটা আপনার নতুন নতুন সে অ্যান্টিবডি তৈরি করবে। তার যেহেতু প্রসেসটা জানা আছে, সে জাস্ট বলবে যে ফ্যাক্টরিতে যে তুমি তৈরি করো, সাথে সাথে সে বুস্ট আপ করে অ্যান্টিবডি তৈরি করবে। সো আপনার অ্যান্টিবডি খরচ হওয়ার বা কমে যাওয়ার কোনো শঙ্কাই নাই। জি, আপনি ধন্যবাদ। 200 ml দিলে আপনি 2 থেকে 3 দিন দিনে দিতে পারবেন। যদি 500 থেকে 600 ml দেন, তাহলে 15 দিন পরে দিতে পারবেন। জি, ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম যে প্লাজমা ডোনেট করার আগে অবশ্যই অ্যান্টিবডি টাইটার তৈরি হতে হবে। 28 দিন পরে হলেও একজন রোগী 28 দিন হয়ে গিয়েছে তার, কিন্তু তার শরীরে অ্যান্টিবডি টাইটার তৈরি হতে হবে, দেন সে প্লাজমা ডোনেট করতে পারবে। তো তারা কি করে বুঝবে যে তাদের অ্যান্টিবডি টাইটার তৈরি হয়েছে শরীরে?
এটা খুব ভালো এটা একটা আসলে কথা বোঝাতে বলেছেন। এখন আমি অ্যান্টিবডি আপনাকে টাইটার দিয়ে, অ্যান্টিবডি টাইটার করলেই বোঝা যাবে, যেহেতু এখন লিমিটেশন আছে অ্যান্টিবডি টাইটার করার। মানে আমি সংক্ষেপে শেষ করছি আর কি, জি জি হ্যাঁ। জি। মানে বলা হয় যে আমার যেদিন ফার্স্ট স্যাম্পল নেগেটিভ আসবে তার 14 দিন, আর যখন আমার ফার্স্ট স্যাম্পল পজিটিভ আসে তার থেকে হিসাব করে ওই 28 দিন, ওটা প্রথমেই ডক্টর সুলভ আপনাদেরকে বলে জানিয়েছিল আপনাকে, যে 28 দিন পর্যন্ত সময় লাগে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য আর কি। এইটুকু সময় করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমাদের পরবর্তীতে দেখা যায় নেগেটিভ হয়ে আবার পজিটিভ হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে 42 দিন পর্যন্ত কিন্তু ভাইরাসের ডেড সেলটা আমার বডিতে থেকেই যায়। সেক্ষেত্রে কোনো সাইন সিমটমের ক্ষেত্রে অনেকে আবার ধরেন স্যাম্পল করতে দিচ্ছে, তখন ওই কারণে হয়তো বা ফলস পজিটিভ আসতে পারে। তো এটার এই ক্ষেত্রে একটা জিনিস মেসেজ দেওয়ার আছে সবাইকে, মানে অরিড হওয়ার কিছু নাই। 42 দিন পর্যন্ত দরকার হলে, অত বেশি সাইন সিমটম না থাকলে, অল্প গলা ব্যথা মাথা ব্যথার জন্য আপনি ওই ঘরোয়া যে পদ্ধতিগুলো নিচ্ছেন, গরম পানি খাওয়া 4 বেলা, এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনটা আমি খুব সংক্ষেপে পয়েন্ট করে বলে দেই আসলে, আহ যেহেতু সময় কম। লাইফস্টাইল মডিফিকেশনটা আপনার আনতে হবে। কিভাবে আনবেন? আপনি মাস্ক নিয়ে যাবেন বাইরে যাওয়ার সময়। তারপর হচ্ছে যে বাইরে থেকে যখন ফিরবেন তখন অবশ্যই শাওয়ার নেওয়ার কথাটা বললাম, শাওয়ার নিতে হবে, ডিটারজেন্ট পাউডার দিয়ে নিজের সবকিছু করতে হবে, ধুতে হবে। ধুয়ে আর হচ্ছে 10 থেকে 12 বার, বা সকাল থেকে আপনি 24 ঘন্টায় আপনি হিসাব করে নেবেন যে আপনি কতক্ষণ পর পর হাত ধুবেন। বারবার হাত ধুতে হবে। এবং হাত হচ্ছে অযথা নাকে হাত দেয়া, মুখে হাত দেয়া, চোখ কচলানো বা কান পরিষ্কার করা, এই এগুলো থেকে জিনিসগুলো বিরত থেকে থাকতে নিজেকে হবে। একটু বিরত থাকতে হবে। তারপর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি 4 বেলা অবশ্যই গরম পানি খেতে হবে, আদা চা খান, লেবু চা খান, ইমিউনিটি বুস্টের জিনিসগুলো বা পিএইচ যেসব খাবারে বেশি আছে, আদা রসুন, আনারসটা একটু রাখতে পারেন আপনি। এখন যেহেতু আনারস অনেক পাওয়া যাচ্ছে, মোসাম্বিটা অবশ্যই রাখতে পারেন, যেহেতু এটা অনেক দামি ফল, ওটা আমি সবসময় সব রোগীদেরকে আসলে সাজেস্ট করি না। আর হচ্ছে লেবু, আমলকি, তারপর হচ্ছে কাঁচা আম তো এখন পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো আসলে প্রতিদিনের খাবারের অভ্যাসে আসলে রাখা উচিত। হ্যাঁ, এই জিনিসটা করতে পারেন। আর হচ্ছে যারা বাইরে যাওয়ার মেম্বার, প্রতিদিন বাইরে যাচ্ছেন, তারা প্রতিদিনই বাইরে থেকে এসে গরম পানির ভাপ নিবেন। গরম পানির ভাপটাতে হয় কি, যে আমাদের রেসপিরেটরি সিস্টেমে বা নেজাল যে ইয়েতে যে ইয়েগুলো থাকে, ভাইরাস যদি ঢুকেও থাকে, তাহলে ভাপ নিলে আপনি কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবেন বা অতটা খারাপ হবে না। এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর হচ্ছে জিঙ্ক ট্যাবলেট, জিঙ্ক, তারপর হচ্ছে ক্যালবোডি, তারপরে হলো আপনার ফিলওয়েল কিডস, এই ওষুধগুলো প্রতিদিন খাওয়া উচিত। 1 মাস খেলেন, আবার 15 দিন গ্যাপ রাখলেন, তারপর 1 মাসের কোর্সটা করলেন। আর হচ্ছে সকাল 9টা থেকে 11টার ভিতরে যে কোনো একটা সময় আপনি ছাদে গিয়ে বা বারান্দার রোদে আপনি রোদ লাগাতে পারেন। এই জিনিসগুলো কখনো ডেফিসিয়েন্সি করা যাবে না। মেইন কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, এটাতেই আপনি প্রতিরোধ করতে পারবেন অনেক অংশে। এর পরবর্তীতে আপনার আসবে হচ্ছে আপনার হাসপাতালে যাওয়া। যখন আপনার মডারেট সিমটম গুলো আসবে বা আপনি মাইল্ড সিমটমে পড়বেন, কাউকে এত মানে পেনিক না করে আমার মনে হয় একটু আইসোলেশনে চলে যান, একটু দূরত্ব মেনটেন করেন। আইসোলেশনে যাওয়ার মতো যদি পর্যাপ্ত স্পেস আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করেন বাসার মধ্যেই, 3 মিটার থেকে 6 মিটার দূরত্বে আপনি সবার সাথে মিট করেন, হ্যাঁ। তারপর মাস্কটা যদি পরেন, তাইলে অন্য কেউ আপনার থেকে একটু সেফ থাকলো আর কি। আপনার যখনই মনে হয় আপনি পজিটিভ হতে যাচ্ছেন, আপনি এই কাজগুলো করতে থাকেন, গরম পানি খান, করেন, কোন একজন ডাক্তারের সাথে কনসাল্ট করেন, পরিচিত বা টেলিমেডিসিনের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট প্রথমেই ঘরে শুরু করে দিবেন। তারপর শুধু খেয়াল রাখবেন যে আপনার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা। তারপর হচ্ছে এক্সারসাইজ, একটা ব্রেদিং আছে, ওই ব্রেদিংটা এখন ইউটিউবে অনেক পাওয়া যাবে, ওই এক্সারসাইজ ব্রেদিংটা করা উচিত প্রতিদিনই। আর হলো, যদি মনে হয় যে শ্বাসকষ্ট হচ্ছে, আপনি উপর হয়ে থাকেন, বুকের নিচে একটা বালিশ দেন, বালিশ দিয়ে কতক্ষণ উপর হয়ে থাকেন, আধা ঘন্টা ওভাবে থাকেন। এভাবে এই জিনিসগুলো মেনটেন করা শুরু করেন। এই একটা। তারপরে হচ্ছে আসলো হাসপাতাল। হাসপাতালে আমাদের হেলথ সেক্টর একদমই ভালো না, আমি এটা বলবো, কারণ আমাদের সরকারের অনেক লিমিটেশন আছে, আমাদের ডাক্তারদেরও অনেক লিমিটেশন আছে। বা আমি এই সেবা পাইনি, ওই সেবা পাইনি, এটা চিল্লায় আসলে কোনো লাভই নাই, কোথাও গিয়ে কোনো লাভ নাই। এভাবেই যেমন আপনি অক্সিজেনে ভালো হয়ে আসতে পারলে আপনি আসবেন, আদারওয়াইজ আপনি মরেন, এটাতে কারো কিছু যাবে না। সরকারের কাছে আমরা একটা সংখ্যা, কিন্তু আমার বাসার কাছে আমি একটা পুরা জীব। এটা কিন্তু একটা সত্যি কথা, এই জিনিসটা মানে যতটুকু সম্ভব হাসপাতালে না গিয়ে বাসায় ট্রিটমেন্ট করার চেষ্টা করেন। আর হাসপাতালে যাওয়ার পর হাসপাতালের উপরেই ছেড়ে দিতে হবে, পেশেন্টের পাশে গিয়ে রুগী বসে থাকতে পারবে না। না মানে ডাক্তার পেশেন্টের পাশে গিয়ে বসে থাকতে পারবে না, ওভাবে ওই ট্রিটমেন্টটা আশা করাটাও ঠিক না। বরঞ্চ ডাক্তারদের কোঅপারেট করেন, হেলথ ওয়ার্কারকে কোঅপারেট করেন, সবাই মিলিত সম্মিলিত ভাবে কাজ করেন।
এখন পরিস্থিতিটা হচ্ছে সম্পূর্ণ এটা। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের হেলথ সেক্টরে যদি কোনোভাবে আমার কথাটা পৌঁছায়, একটা কথাই বলতে চাই যে আমাদের হেলথ সেক্টরে আসলে ডাক্তারই থাকা উচিত। নন মেডিকেল পার্সন আসলে কোনোভাবে হেলথ সেক্টরটাকে ধরে দাঁড়াতে পারবে না। আর যেভাবে আমাদের লকডাউন খুলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে হচ্ছে ডিজাস্টার, এটা অনেক বড় একটা ডিজাস্টার হতে যাচ্ছে। যার যার মতো করে সে সে সেফলি থাকেন। আপনি নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনি বাঁচার জন্য আপনি বাসায় থাকেন। লিমিটেশনের ভিতরে থাকাটাই আসলে সবার উচিত। এই ধন্যবাদ ম্যাডাম, আপনি অনেক সুন্দর করে বলে দিয়েছেন যে আমরা কিভাবে চলবো, আমাদের কিভাবে চলা উচিত এবং কিভাবে মনোবল শক্ত রেখে সামনে এগিয়ে যাওয়া উচিত। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলে যাওয়ার আগে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে, হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেসব জিনিসগুলা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বা আমাদের 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 দেশ থেকে যেগুলো বলা হচ্ছে, ওই জিনিসগুলো আগে বুঝুন, রোগটা সম্বন্ধে বুঝুন, যেসব প্রিকশন গুলো নিতে বলতেছে ওগুলো বুঝুন। আর হচ্ছে রোগটা সম্বন্ধে ভুল ধারণা রাখবেন না, রোগটা কিভাবে ছড়ায় এটা জানেন, আর হচ্ছে কোন জায়গায় রোগটা কতক্ষণ থাকে সেটা জানেন। হ্যাঁ, আমি সংক্ষেপে বললে, রোগটা ছড়ায় কিন্তু আপনার রেসপিরেটরি ড্রপলেটের মধ্যে, আপনি কথাবার্তার মাধ্যমে। কথাবার্তার মাধ্যমে এটা ভাইরাসটার ওজনটা অনেক বাড়তি দিকে আমি একটু শর্টকাট ভাবে বলি, এটা মাটিতে পড়ে থাকে, মাটিতে বা বিভিন্ন পার্টিকেলসে পড়ে থাকে, তো আমরা ওগুলো হাত দিয়ে ধরি। এই জন্য হাতটা দিয়ে যাতে আমরা চোখ মুখ না স্পর্শ না করি, তাও যদি করি, আমরা যদি এক এক থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর পর যদি হাতটা ধুই, তাহলে ভাইরাসটা হাতের তালুতে থাকে না। এই কারণে ভাইরাসটা মারা যায়। আমাদের মেন কাজ হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, লাংসকে বাঁচাতে হবে। লাংসে যাওয়ার দুইটাই পথ, একটা হচ্ছে নাক, একটা হচ্ছে মুখ, এই দুইটা জায়গায় টাচ না করলেও হয়ে থাকে, কিন্তু রিসেন্টলি বলা হয়েছে চোখ দিয়েও ঢুকতে পারে, এই কারণে আমাদের ইয়ে করতে হবে। আর আপনি যদি করোনা করোনা পজিটিভ হন বা না হন, এখন সবাইকে মাস্ক পরতে বলছে, কারণ এই জন্য আপনি জানেন না কে 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 আপনার সামনে আছে। আর একটা হচ্ছে হাতে গ্লাভস পরাটার বিষয় হচ্ছে আপনার, আমাদের যেহেতু আমাদের বডিতে একটা ইমিউন সিস্টেম আছে, আমাদের বডিতে কিন্তু করোনা ভাইরাসটা পড়লে বেশিক্ষণ বাঁচে না, তো এটা কিন্তু অটোমেটিক মারা যায়। কিন্তু গ্লাভসে কিন্তু এটা অনেকক্ষণ থাকতে পারে, তো গ্লাভস পরে আপনি গ্লাভস পরা অবস্থায় আপনি চোখ মুখ কানে কখনো হাত দিতে পারবেন না, কারণ ওখান থেকে কন্টামিনেশন অনেক বেশি হবে। তো গ্লাভস পরলে আপনার আরো অনেক বেশি সচেতন হতে হবে। যদি গ্লাভস যদি না পরেন, আপনি প্রতি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর পর আপনি হাত ধুবেন। আর হচ্ছে যে এর পরবর্তী হচ্ছে ইনফেক্টেড হওয়ার পরবর্তীতে আপনার যেটা করতে হবে, আপনি ইনফেক্টেড হয়ে গেছেন, আপনার মোরাল অফ দ্য স্টোরি, আপনার নিজেকে বাঁচতে হবে, আপনার সমাজকে বাঁচাতে হবে। সমাজের কথা চিন্তা না করলে আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার প্রিয়জনকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য যা যা করা দরকার তাটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, আপনি যদি এতদিন শুনে থাকেন তাহলে আপনি অবশ্যই শুনছেন। এর পরবর্তীতে যখন আপনি যখন আপনার আপনার কাজ হচ্ছে, আপনি যখন কমিউনিটি ট্রান্সমিশন হতে দিবেন না, এটাই হচ্ছে আমি মনে করি প্লাজমা দেওয়া থেকে অনেক বেশি আপনি পুণ্যের কাজ করতেছেন। আপনি প্লাজমা দিয়ে বাঁচাচ্ছেন একজনকে, এটা আপনি আপনার রোগটাকে ছড়াচ্ছেন না। আমি ইনডাইরেক্টলি বলবো, তাহলে আমি 22টা মানুষের জীবন বাঁচাইছি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি কমিউনিটি ট্রান্সমিশন রোগটাকে করতে দিচ্ছেন না। এটাই আপনার সব থেকে বড়, আমি বলবো যে এটা সব থেকে বড় নেক কাজ, সব থেকে বেশি পুণ্যের কাজ। আর এই 2 নম্বর গেল, 3 নম্বর হচ্ছে হলে আপনি চিকিৎসা নিবেন। চিকিৎসা আমাদের পদ্ধতি এক এক সময় এক এক ধরনের হয়, সেগুলো গাইডলাইন অনুযায়ী দেখে দেখে সবসময় থাকে, সেগুলো আপনি নিবেন। আর কাউকে আপনার, যেহেতু পুরা পুরা বিশ্ববাসী এই রোগটাতে আক্রান্ত, সাফার এটার কোনো করছে। চিকিৎসা এখনো নাই, হ্যাঁ সাফার করছে, তো সেক্ষেত্রে আমরা একজন একজনকে দোষারোপ না করে, যে যার তরফ থেকে আপনি, আমি আপনাকে বললাম, আপনি রুগী হিসেবে, আপনি পরিবার পরিজন হিসেবে, আপনি আত্মীয় স্বজন হিসেবে আপনার একটা আলাদা কাজ আছে। এবং হেলথ সেক্টরে যারা আছে তাদের উপরে অনেক চাপ, আপনি যদি বের হন তাদের উপরে চাপ আরো অনেক বাড়বে। আপনি যদি এখন ব্যাংকার হন, আপনার আপনি যদি ঘন্টায় 10টা ক্লায়েন্টকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, আপনি চিন্তা করে দেখেন, হঠাৎ করে 100টা ক্লায়েন্ট আছে, সবাই যদি আপনার থেকে টাকা পয়সা লেনদেন করতে চায়, এটা আপনার জন্য সম্ভব না। এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ, কেউ এক এক জায়গায় পৌঁছতে দেখে, কেউ এক একটা ডিগ্রিধারী হয়েছে। তো আপনি আপনি নিজেকে বাঁচানোর জন্য, নিজের মানুষকে বাঁচানোর জন্য বাসায় বাইরে যাবেন না। যদি অতি প্রয়োজন, যেটা আপনার না গেলে নয়, খাবার দাবার আনা, আপনার জীবিকা নির্বাহের জন্য যাওয়া, সেটা আপনি নিজেকে প্রোটেক্ট এই জন্যই করবেন যাতে আপনার ফ্যামিলি প্রোটেক্টেড থাকে। আর খাবার যত স্বল্প আকারে আপনার বের হওয়া যায়, যে এই যে যেসব বিনোদনের যেসব বিষয় বা আমরা যে আড্ডা, আমরা তো অনেক বেশি গসিপের একটা দেশ, এগুলো সবাই খুব গসিপ করতে চায়, এই গসিপের বিষয়গুলা ইন্টারনেটে, মোবাইলে সীমাবদ্ধ রাখাটাই আমি মনে করি। কারণ মেইন কথা হচ্ছে, আমি আপনাকে আগেই বললাম,
আপনি অনেক বেশি নেক কাজ করতেছেন যদি আপনি ঘর থেকে বের না হন। আপনি অনেক বেশি নেক কাজ করতেছেন, আপনি অনেক বেশি মানুষকে বাঁচাচ্ছেন যদি আপনি ঘর থেকে বের না হন। আর ভয়, সব থেকে বড় কথা, ভয়, আপনি যদি আক্রান্ত হন আপনি ভয় পাইতে পারবেন না। আপনি আপনার উপরওয়ালাকে ডাকেন, আল্লাহকে ডাকেন, খোদাকে ডাকেন, ভগবানকে ডাকেন, যাকেই ডাকেন, আপনি বিশ্বাস রাখেন, আপনি ভালো থাকবেন। এবং আপনার ফাইটটা করতে হবে আপনি আপনার পরিজনকে বাঁচানোর জন্য, আপনার প্রিয়জনকে দেখার জন্য, এবং ভবিষ্যতে প্রয়োজনে আপনি প্লাজমা ডোনেট করার জন্য। ধন্যবাদ আপনাকে। মানে আপনি আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, আমি তো বলেই দিয়েছি কিভাবে মানে লাইফস্টাইল মডিফিকেশন করা যায়, ওই কথায় আমি আর যাব না। তবে একটা কথা বলতে চাই যে আমরা যারা হেলথ সেক্টরে আছি, যারা আমাদের পুলিশ বাহিনীতে আছেন, তাদের জন্য সরকারের একটু আমাদের দিকে দেখা উচিত। যেমন চিটং এ আমাদের জন্য কোনো ডেডিকেটেড হাসপাতাল নাই ডাক্তারদের জন্য, কিংবা এখনো পুলিশদের জন্য সম্ভবত নাই। ঢাকায় কিন্তু অনেকটা ডেভেলপ করে গেছে। এই জিনিসগুলো একটু আমাদের চিটং এর দিকে একটু মনোযোগ দিতে হবে, এই একটা জিনিস বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আমি আসলে আল্লাহকে অশেষ মানে ধন্যবাদ জানাতে চাই, আমার হাজবেন্ডকে এবং আমার বাবা মাকে, যারা আমাকে আবার পুনর্জন্ম দিয়েছেন। ওনাদের যত্নেই আসলে আমি আবার ফিরে এসেছি। এবং আমার ছোট্ট মেয়ে স্পর্শ, সুনের স্পর্শ, ও 4.5 বছরের একটা বাচ্চা, ও একটা রুমে থেকে কিন্তু একাই ফাইট করেছে। মানে এই জন্য ওকে আমি মানে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আর সাবধানে থাকবেন, সতর্ক থাকেন, এটাই হচ্ছে জনগণের প্রতি আমার একটা কথা। ভয় পাওয়ার কিছু নাই, সামনে আগে যান। সবার বাসাই হবে করোনা, এটা ম্যাডাম প্রতিরোধ একজন করতে হবে। জি ধন্যবাদ ম্যাডাম। একজন প্রশ্ন করেছে, আমি একজন সংবাদকর্মী ডক্টর তাসনুভা, আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের করোনার সংক্রমণের ঝুঁকি আর কতদিন থাকতে পারে? মানে তিনি জানতে চেয়েছেন কতদিন পর্যন্ত এই হ্যাঁ, ঝুঁকিটি থাকতে পারে। আসলে প্রথম দিকে তো আমাদের যদি ওভাবে বলা হতো যে 3 মাসে লকডাউন, হ্যাঁ, যে লাইফ সাইকেলটা আছে করোনার, 3 মাস যদি একেবারে লকডাউন করে দেওয়া যেত, তাহলে এটা হয়তো বা কিছুদিন আমরা শুনেছিলাম মে মাসে বন্ধ হয়ে যাবে, জুনে বন্ধ হবে, জুলাইতে বন্ধ হবে। কিন্তু যেভাবে এখন কন্টামিনেটেড হচ্ছে, গার্মেন্টস খুলে দিয়েছে, সব জায়গার মধ্যে বিনোদন আর বিনোদন, ঈদ করলো সবাই মিলে, একবার ফেরি করে বাড়ি গেল, আবার আসলো, তার মধ্যে আমরা ডাক্তাররা বলি হইলাম, বা সাংবাদিক কর্মীরা হলেন, বা আমরা যারা আসলে মাঠ কর্মী বলি, আমি আমি আমাদেরকে, এই যে ডাক্তার, তারপরে হচ্ছে আমাদের পুলিশ, তারপরে আমাদের সাংবাদিক ভাইরা, আমরা সবাই মাঠ কর্মী। আমাদেরকে শুধু সরকার, আমরা কেন ডাক্তারি পড়েছি, কেন সাংবাদিক হয়েছি, এই জন্যই আমাদেরকে সরকার মানে পাঠা বলি দেয়া, যেরকম কারাগারে কাজ বলির পাঠা করাচ্ছে। বানিয়ে হুম, রেখেছেন। হ্যাঁ, এই আর কি। হুম। কিন্তু এখন হচ্ছে যে আপনার বিনোদন কমান, বাসায় থাকেন, পরিমিত চলাফেরা করেন, বাজারের পর বাজার না করেন, বাসায় দাওয়াতের অনুষ্ঠান না করেন, তাহলে দেখবেন খুব দ্রুতই হয়তো বা আমরা একটা আশার আলো দেখতে পারবো। ইনশাল্লাহ অবশ্য আমরা খুব এখন তাড়াতাড়ি বলতেছি জুন এটাকে জুলাইয়ের ভিতরেই, হ্যাঁ, জুন জুলাইয়ের ভিতরে মোটামুটি একটা ইফেক্টিভ রেজাল্ট পেতে পারি, যদি আশা করি আমরা প্রপারলি পেয়ে যাব। লকডাউনটা মেনটেন করা হয়। হ্যাঁ, আরেকজনের প্রশ্ন এখানে আমি রয়েছে, একটু সংযোজন করি। একটু একটা প্রশ্ন নিয়ে তারপরে আমি আসছি। আচ্ছা, আচ্ছা। চুয়াডাঙ্গায় করোনা যোদ্ধা ডাক্তার করোনা ইউনিটে যে কয়েকদিন ডিউটি করে সে কয়েকদিন হোটেলে থাকতে পারে, তারপরে তাদেরকে রাখা হয় হসপিটালের একটি পুরাতন কোয়ার্টারে, এটা কি উচিত? এটা তো অনেক কিছু না উচিত না, না। এখন হচ্ছে নিয়ম, যারা করোনা ইউনিটে যারা কাজ করে তারা হচ্ছে 7 দিন কাজ করবে, 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে, এরপরে যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলে তো সে বাসায় যাবে। টোটাল একটা 28 দিনের একটা কোর্স। তো এখন আমাদের গভর্নমেন্ট তো ওইভাবে প্রিপেয়ার না যে সে এইভাবে একটা ফার্স্ট ক্লাস লেভেলের একটা সেবা একটা ডাক্তারকে দিবে, স্বাস্থ্যকর্মীকে দিবে। তো চেষ্টা করতেছে, আমাদের এটা মেনে নেওয়া উচিত। আমরা ডাক্তাররা চোখ বুজে সহ্য করতেছি, স্বাস্থ্যকর্মীরা চোখ বুজে সহ্য করতেছি। আপনারা আমাদেরকে এপ্রিসিয়েট করেন, আপনারা আমাদেরকে ইন্সপিরেশন দেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর এটাই পুরনো আমাদের একটা কথা আমি পাওয়া। বলি যে আপনি বলতেছেন কতদিন আমাদের এইটা থাকবে। আপনি নিজেকে যে প্রশ্ন করেন, আপনি কতদিন নিজের বাসায় আপনি থাকতে পারেন। আপনি যদি বাসায় থাকেন তাহলে এই রোগটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আমি একটু বলে বলে রাখি, জাস্ট ভাইরাস বেশিক্ষণ বাঁচে না, ভাইরাসের লংজিভিটি খুবই কম, বাট ভাইরাস অনেক বেশি রেপ্লিকেট করে, অনেক বেশি পরিমাণে বংশ বিস্তার করে। এখন সংক্রমণ মনে করেন করে। আপনি আপনি একটা ফুল, আপনার কাছে মধু খাওয়ার জন্য আপনার মৌমাছি এসেছে। তো মৌমাছিটা এক ফুল থেকে আরেক ফুলে তখনই যাবে যদি ফুল অনেকগুলা থাকে। যদি ফুলই না থাকে তাহলে ঈদের মৌমাছি খেতে খেতে মারা যাবে, আর না হলে ফুলটা শুকায় গিয়ে মারা যাবে। কথা বুঝেন? তার মানে বুঝতে হবে আমরা সবাই মিডিয়া, আমরা হচ্ছে যে ভাইরাস তো হচ্ছে মাছি, মৌমাছিটা, আমরা হচ্ছে একটা ফুল। ও ভাইরাস আমার কাছে তখনই থাকবে না, যতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আমি মরে না যাই,
বা যতক্ষণ সে খেতে খেতে সে ডেস্ট্রয় না হয়। কারণ আপনি যদি আরেকটা ফুল এসে আমার পাশে এসে দাঁড়ান, তাহলে সে আরেকটা খাবার একটা জিনিস পেয়ে গেল। তার মানে সে কেমনে, সে তো বংশ বিস্তার করতেছে। ওই যে ভাইরাসটা আপনার শরীরে ঢুকছে, ও কিন্তু আমার আত্মীয়ের কাছে যায় নাই, ওর ছেলে পুলে গেছে। তো এটা কিন্তু কেন গেছে, এটা আপনি গেছেন আপনার আত্মীয় স্বজনের কাছে, এজন্য সে তার আত্মীয় স্বজনকে বাড়াচ্ছে। জি, ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। আমার মনে হয় দর্শকরা এই ব্যাপারটি একটু হলেও বুঝবে। কমিউনিটি ট্রান্সমিশন থেকে আমরা দূরে থাকবো এবং নিজের ঘরে নিজের সুরক্ষা বজায় রেখে ঘরে অবস্থান করব। আরেকজনের প্রশ্ন রয়েছে, সমাজ থেকে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্নভাবে অবহেলার শিকার হয়ে বিপাকে পড়তে হয় করোনা রোগীদের। হ্যাঁ, এটা তো মানে ওইটাই হচ্ছে, আমি যেটা অহরহই বলছি যে, হচ্ছে। হুম। হ্যাঁ এটা অহরহ হচ্ছে যে আমি বললাম না, আপনি আপনি আপনার তাহলে এটা এটা যারা করতেছে তাদের কোনো বিবেক নেই। সেলফিশনেস এর একটা সীমা আছে। আপনি উপকার, আপনাকে সেলফ প্রোটেক্ট করেও আপনি সেলফিশনেস দেখাইতে পারেন। আপনি নিজেকে বাঁচান, আরেকজনকে ক্ষতি না করেন, আরেকজনকে একটা তাকে বিপদে ফেলে দিন তাকে। আমি আমার কমিউনিটিতে একজন ডাক্তার হিসেবে আমি আমার নিজের বাড়ি থাকার পরেও, আমরা আমাদের এরকম নন্দনকাননে একটা অনেক বড় পুরনো জমিদার হওয়ার পরেও যে জিনিসগুলো ফেস করছি আশেপাশে থেকে, তাহলে আমি জাস্ট এটা চিন্তা করি যে স্বাস্থ্যকর্মী যেগুলো যাদের বাসা নাই চিটাঙ্গে থাকার মতো, যারা আরেকজনের বাসায় ভাড়া দিয়ে থাকে, তাদের কত পরিমাণে কি কষ্টটা পেতে হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তো এই জিনিসগুলো এত সহজভাবে বলতেছি। আপনি যদি জমিদার হন, তাহলে আপনার 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 ভাড়াটিয়ার প্রতি, আপনার যে ইনফেক্টেড ভাড়াটিয়ার প্রতি আপনার দায়িত্ব কর্তব্যটা কি হবে। তার প্রতি রাগ না, তার প্রতি ক্ষোভ না, তাকে সহযোগিতার হাত বাড়ায় দেন, ডিস্টেন্সটা বজায় রেখে। যেগুলো আপনাদেরকে বারবার বারবার বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে, নন গভর্নমেন্ট থেকে, আমরা যারা স্বাস্থ্যসেবী আছি, যারা স্বেচ্ছায় কাজ করতেছে, সবার থেকে যারা শুনতেছেন তাই ঠিক, তাই মেনে চলেন, তাহলে এই জিনিসটা কমে যাবে। আমাদের সব থেকে বড় কথা, কিছু ভালো ভালো মানুষ সুন্দর সুন্দর করে কথা বলে রোগটা যদি বুঝাই দেয়, আমাদের শ্রুতি মধুর ভাবে যদি সাধারণ মানুষের কানে যদি, আমি ডাক্তার হিসেবে জানি এটা কোনো ক্রেডিটের বিষয় না। আমি মনে করি যে একটা তেপান্তরে আমাদের বাংলাদেশে একটা 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 চাষি, একটা 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 গ্রামের একটা লোক, যার কাছে ইন্টারনেট নাই, যার কাছে মোবাইল দেখার মতো নাই, যার কাছে টিভি নাই, সে যদি জিনিসটা জানে, তাহলে সেটাই হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছে আপনাদের দুজনকে কাছে পেয়ে, আপনাদের দুজনের এত ইনফরমেটিভ কথা শুনে। এবং আপনারা এই মুহূর্তে একজন দর্শক প্রশ্ন করেছে, আমি একটি প্রশ্নটা নিয়ে আপনাদের সাথে আসছি। আচ্ছা, আমার হাতে অনেক জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডারের সাথে আমি ব্লিচিং পাউডারের সাথে পানি মিক্স করে হাতে লাগাই, এতে করে কি হাত ক্ষয়ের কোনো ভয় আছে? ব্লিচিং পাউডার আসলে স্কিনের জন্য না। হ্যাঁ, ব্লিচিং পাউডার স্কিনের জন্য না। তো আমরা সাবস্টিটিউট হিসেবে, যেহেতু এটা আমরা কিছুই পাচ্ছি না, সেইটু দেয়। আপনি কেন ব্লিচিং পাউডার, আপনি কি বাংলা, না, আপনার কি বাংলা লাগবে না সাবান, ব্লিচিং পাউডার, বাংলা সাবান তো বাংলা আপনি সাবান কিনতে পারেন। আছে। হ্যাঁ, আপনি বাংলা সাবানও ইউজ করতে পারেন, কারণ এটার সেল, যে আমার শরীরে, যে আমার যে চামড়াটা আছে, ভাইরাসের শরীরে যে চামড়াটা আছে, ওই ওরকম ভাইরাসের শরীরে সেম চামড়াটা আছে। তো সেম চামড়াটা মনে করেন এটা এতটাই নমনীয়, আপনি একটা সাবানের ফুটা লাগলো ওই ওই সেলটা ভেঙে যায়। জাস্ট একটা বার চিন্তা করেন, আপনি নিজে আপনার চামড়াটাকে যদি কেউ ফেরে ফেলে, তাহলে আপনার বাঁচার সম্ভাবনাটা সম্ভাবনা খুবই কম। ঠিক তেমনি ভাবে ভাইরাসের একটা সাবানের দানা ফোটা ওকে এভাবে ছিঁড়ে ফেলতে পারে, তাহলে সে কোথায় বাঁচতেছে, তার বাঁচার কোনো সুযোগ নাই। আপনি ব্লিচিং পাউডার তো অনেক 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 বেশি হাই গ্রেডের একটা ডিসইনফেক্টেন্ট, যেটা স্কিন আমরা ইউজ ডিজিজ করি। হয় এটা এটা দিয়ে, স্কিনের জন্য হ্যাঁ। মোটেও, এটা স্কিনের জন্য মোটেও সুইটেবল না। আপনি সিম্পল সাবান ইউজ করেন। ধন্যবাদ আপনাদের। তবে আরেকটা আমাদের কথা হচ্ছে, মানে যারা আমরা ডক্টররা যারা করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে সুস্থ হয়েছি, বিশেষ করে আমি বা আমার হাজবেন্ড, আমরা কিন্তু খুব অল্প পরিসরে, ইভেন আমার দেবর যে ও ডক্টর পুলক, হ্যাঁ, ও কিন্তু এফেক্টেড হয়। আমরা তিনজনে মিলে একটা কাজ করেছি, মানে আমাদের চেনা জানা পরিচিত সবাইকে আমাদের নাম্বার দেয়া আছে। মানে কেউ যদি করোনা পজিটিভ হয়, কিভাবে কি করবে, কিভাবে কত, মানে কখন হাসপাতালে যাবে, মাইল্ড সিমটমে কিভাবে বাসায় থেকে ইয়ে করবে, আমরা সবসময় তাদের সাথে কিন্তু ক্লোজ কন্টাক্টে আছি। মানে এইভাবে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ইনিশিয়েটিভ নিতে পারে। করোনা নেগেটিভ যারা হয়েছেন সবাই, সবার অভিজ্ঞতাটা একটু শেয়ার করলে যারা করোনা পজিটিভ হয় আসলে তারা অনেক বেশি সাহস পায়, এবং আমাদের তখন সুস্থতার হারটা আরো বাড়তে থাকে। হ্যাঁ, আমি পজিটিভ
থেকে নেগেটিভ হলাম, আমি এখন বাসায় বসে থাকবো বা আমি কারোর সাথে শেয়ার করবো না, আমি তো ডাক্তার না। নট দ্যাট, আমি ডাক্তার না, কিন্তু আমি ডাক্তার না হলেও অন্যভাবে তো আমি তাকে মেন্টালি সাপোর্ট দিতে পারি যে আমি এই ওষুধগুলো নিয়েছি বা আমি এভাবে মেনটেন করেছি। এইটা সবার প্রতি একটা আহ্বান যে সবাই যাতে এইভাবেই নিজেদের পরিসরে নিজেদেরকে টেক কেয়ার করে। ফোনের মাধ্যমে করতে পারে, গিয়ে করতে হবে এটা না, ফোনেও আসলে কন্টাক্টে থাকতে পারে আর কি। এই জিনিসটাতে একটু অ্যাওয়ারনেস ডেভেলপ করলে জিনিসটা আরেকটু ভালো হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আম, একজনের প্রশ্ন, চুলে কতক্ষণ করোনা ভাইরাস বাঁচতে পারে? এমনি অ্যাপ্রক্সিমেটলি এটা স্কিনে আসলে বলা স্কিনে বলা হ্যাঁ হয় 10 স্কিনেরটা মিনিটের বলি। মতো। চুলের সম্বন্ধে আসলে এখনো আমার জানা নেই। কিন্তু আপনি বললাম একটা কথাই ঠিক, আপনার শরীরে যেখানেই থাক, আপনার শরীরে একটা ইমিউনিটি আছে যেটা ভাইরাসকে মেরে ফেলে। আপনার প্রোটেক্ট করতে হবে। আপনি মনে করেন সে আপনার একটা ঘর, আপনার একটা ঘরে যদি আগুন লাগে, তাহলে আপনি কোন কোন রুমটাকে আগে বাঁচাবেন? তাহলে আপনি চিন্তা করবেন যে কোন রুমে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট দামি জিনিসপাতি আছে, এটাই তো। যে রুমে আপনার টিভি, যে রুমে আপনার আলমারি, যে রুমে আপনার স্বর্ণ অলংকার, যে রুমে টাকা পয়সা। ঠিক একইভাবে এই রোগটা একটা জায়গায় গিয়ে ইনফেক্ট করতে পারে, সেটা হচ্ছে লাংস, মানে শ্বাস ফুসফুস। এটা ঢুকা একটাই জায়গা, আপনার মুখ এবং নাক, এই দুইটা দিয়েই ঢুকবে। তা আপনি হাতটা মুখে নাকে যদি না দেন, আপনার রোগ হাতে যতই থাক, চুলে যতই থাক, আপনার এই রোগ কখনোই লাংসে যাবে না। ধন্যবাদ আপনাদের। আপনারা অনেক সাহসিকতার সাথে মানসিক এবং শারীরিক ভাবে মোকাবেলা করে করোনাকে ওভারকাম করেছেন। আর আমাদের সমস্ত দর্শকদের আপনাদের ওভারকাম করার গল্পটি শেয়ার করেছেন, এটি সবার জন্য সবাই অনেক উপকৃত হয়েছে এর মাধ্যমে। একজন দর্শক প্রশ্ন করেছে, চুলে কতক্ষণ করোনা থাকলে আর পলিথিনে কতক্ষণ থাকে? আচ্ছা, এই ব্যাপারটা আসলে চুলে কতক্ষণ থাকে না, আর চুলে থাকার কথাটা হচ্ছে কি, একটা জিনিস কি, আপনি যখন বাইরে যাবেন প্রত্যেকটা মানুষকে মনে করতে হবে যে করোনা স্যার আপনার কাছে আসছি। আমার মনে হয় ওনার তাসনুভা ম্যামের লাইনটি একটু ডিস্ট্রয় হয়েছে, আপনি একটু হুম। বলেন এ ব্যাপারে। আচ্ছা, আমি বলি, এই যে তথ্য যেগুলো আপনি আপনি যা জিজ্ঞাসা করতেছেন, এগুলো হচ্ছে ডে টু ডে ভেরি করে। আসলে কোনো জায়গায় এক একটা স্টাডি, কোনো জায়গায় অন্যটা স্টাডি। আপনার বিষয়টা বুঝতে হবে কে কোথায় কতক্ষণ থাকে, সেটা সেটা এখনো আমরা বলি, আমরা স্পেসিফিক কিছুই বলতে পারছি না। কারণ আমরা যা বলতেছি, যা আমাদেরকে শোনানো হচ্ছে তাই। আমি আপনাকে এখন বললাম, 2 মিনিট পরে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি আমার কথাকে বিশ্বাসও করার দরকার নাই, বা ডব্লিউএইচ এর কথাকেও বিশ্বাস করার দরকার নাই। এটা চেঞ্জিং, এটা এখনো, রোগটা যেহেতু এখনো অনগোয়িং, রোগের চিকিৎসাটাও অনগোয়িং। এখনো রোগ, আমি বলবো যে রোগেই আমরা এখনো ভালো মতো করে বুঝতে পারি নাই, রোগের চিকিৎসা করতে গিয়ে বুঝবো। তো আপনাকে যে রেমেডি গুলো দেওয়া হয়েছে, আপনি যেভাবে নিজেকে, নিজের একটা গুরুত্বপূর্ণ রুমকে যেভাবে বাঁচাবেন, মানে আপনার লাংসকে যেভাবে বাঁচাবেন, সেই জিনিসটা আপনি একটু চিন্তা করেন, সেটার উপরে কিভাবে কাজ করা যায়। ওটার উপরে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি ঠিক হয়ে উঠবেন। চুলের চিন্তা, চুলে আপনি বাইরে যাচ্ছেন, আপনি বাইরে যদি না যান, আপনি তো এক্সপোজ হচ্ছেন না। তো বাইরে থেকে আসার পরে তো আপনি গোসল করে ফেলতেছেন, চুলে সাবান বা শ্যাম্পু দিচ্ছেন, গায়ে পুরো শরীরে সাবান দিচ্ছেন, তাহলে ভাইরাস থাকার কথা না। আপনার ঘরে যদি কেউ করোনা পজিটিভ না থাকে, তাহলে আপনার কাছে রোগটা আসার তো কোনো সুযোগ নেই। আপনি বাইরে গেলে আপনি সাবান শ্যাম্পু দিয়ে গোসল করেন, তাহলে আপনি ওয়েল এন্ড গুড, কোনো অসুবিধা নেই। আর এটা নিয়ে আসলে থিসিস যত করবেন, কোথায় কতক্ষণ থাকে, এটা থিসিস নিয়ে থিসিস করার এরকম জি, কোনো বিষয় সেটি না। সেটাই না, বলছিলাম। আসলে এক্স্যাক্টলি ডাক্তার অর্থী, আমি তাহলে বলে দিই যেসব দর্শক খুব বডি মানে চুলে কতক্ষণ পলিথিনে, আমার কাছে একটা লিস্ট আছে হাতে। পেপার বা টিস্যু পেপারে 3 আওয়ার্স, পয়সাতে 4 ঘন্টা, কাপবোর্ডে 24 ঘন্টা, গাছে 2 দিন, কাপড়ে 2 দিন। এই কারণে কাপড়টা কিন্তু এসে মাত্র বাইরের কাপড়টা ধুয়ে ফেলতে বলি। স্টেনলেস স্টিলে 2 থেকে 3 দিন থাকবে, আর প্লাস্টিকে থাকে 3 দিন। এরপর গ্লাস, কাচের গ্লাস যেগুলো আমরা ইউজ করি, কাচের গ্লাসে 4 দিন, পেপার মানে মানিতে টাকাতে, টাকাতে থাকবে আপনার 4 দিন, আর সার্জিক্যাল মাস্কের বাইরে থাকবে আপনার 7 দিন।
এটা এই জন্য সার্জিক্যাল মাস্কটা এখন অবশ্যই ঘুরে এখন ফিরে আবার কথা মাস্ক একটাই, ব্যবহারের একটা নতুন ইয়ে আসছে, মানে নতুন একটা ফর্মুলা দিল যে মানে আপনি মাস্ক ধুয়ে ব্যবহার করতে পারবেন না, N95 হোক, KN95 হোক, সার্জিক্যাল মাস্ক হোক। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনার 8 দিন, যে সপ্তাহে প্রতিদিনই বের হবে 8টা মাস্ক থাকতে হবে, প্রতিদিনেরটা প্রতিদিনই। যে আজকে ডে 1-এ একটা যেটা ব্যবহার করলো ওটা ডে 2-তে না, ডে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা মাস্ক তো পরে 7 দিন সে বের হলো, 8 দিনের দিন থেকে আবার ডে 1-এর মাস্কটা ইউজ করবে। তো যেহেতু যে 7 দিন বাঁচে মার্কসে, সেটা সেটা ধারণা করা হচ্ছে, এই জন্য এই কথাটা হুম বলা। হুম মানে একটা সাইকেল মেনটেন করতে হবে। হুম। একজন প্রশ্ন করেছে, কিছু মানুষ আছে আহ বললে মরে যায়, মৃত্যু আসলে এমনই হবে, এত সতর্কতা দরকার কি? তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের আচ্ছা, উদ্দেশ্যে বলার কিছু নাই, যার বাসায় করোনা ঢুকবে না সে কখনোই বলতে পারবে না, মানে বুঝবেও না, তাদেরকে বোঝানোও যাবে না এই ক্ষেত্রে। কেউ বুঝাতে, নিজে থেকে না বুঝলে কেউ বুঝাতে পারবে না, কারো সাধ্য নাই, তার আগে করোনা হতে হবে হোক। আমি আমি আর ডক্টর জুথি একদিন মানে আইসিইউ তে বসেই বলেছিলাম যে যারা এই ধরনের ক্যালাসলি মানে ঘুরে বেড়াচ্ছে তারা বেঁচে থাকুক, কিন্তু তাদের করোনা পজিটিভ হোক, তাইলে বুঝবে, তাছাড়া বুঝবে না। সেটি সচেতনতা এখন একমাত্র আমাদের এই কমিউনিটি ট্রান্সমিশন হওয়া থেকে বাঁচাতে পারে, এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ইনফরমেটিভ এবং ইন্সপাইরেশনাল গল্প আমাদের মাঝে বলার জন্য। আমাদের দর্শকরা আপনাদের পেয়ে অনেক উপকৃত হয়েছে। আমিও আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আর একে টিভিকেও ধন্যবাদ জানাতে চাই, মানে আমাদের কথাগুলা মানে মানে বলার মতো একটা স্কোপ করে দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক, ম্যাডাম আপনারা। আমি একটু আমি ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে ধরেন আমাদের কিছু জমানো কিছু কথা ছিল, এগুলো বলতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে অনেক বেশি ধন্যবাদ সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। আর আমি অ্যাজ এ ডক্টর হিসেবে আহ, যেটা মনে করি যে আমি আম, একটা রোগীর জন্য, রোগীর পার্টির জন্য, আমি যেটা আইসিইউতে কাজ করি, এই জিনিসটা আমাদের উপর বিল করতে হয় কত সোজাভাবে একটা রোগীকে, একটা রোগীর পার্টিকে ওর রোগটা এবং রোগের কার্যকারিতা সম্বন্ধে বুঝাই দেয়া। আমি এজন্য এতগুলো উপমা বা এতগুলো উদাহরণ নিয়ে আসি যাতে রোগটা তারা বুঝে, রোগটাকে বুঝাইতে পারলেই আমি 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 হ্যাপি। আর ট্রিটমেন্ট বলেন, কোথায় কোন ভাইরাস কতক্ষণ থাকে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জিং, কন্টিনিউয়াস আপনি অনলাইনে পাচ্ছেন। এগুলো নিয়ে তার মধ্যে আপনি ইজিলি পাচ্ছেন। যা পাচ্ছেন না তা হচ্ছে ইন্সপিরেশনাল কথা, যা পাচ্ছেন না তা হচ্ছে আপনার ভিতরের অন্তরটা বৃদ্ধি করা, আপনার ভিতরের যে বিবেক বলেন, যে ভিতরে যে ইন্সপিরেশনের বিষয়গুলো, এগুলো বৃদ্ধি করা। রোগটাকে জানুন, নিজেকে সচেতন করুন, আপনার দুনিয়াকে সচেতন করুন। এই রোগটা যেহেতু হয়েছে কম বেশি সবারই হবে, এটা মেনে নিন। করোনার সাথে বাঁচাটা আমাদের জন্য এখন, করোনা মুক্ত আমরা আর জীবন মনে হয় না পাবো, করোনার সাথে বেঁচে থাকতে হবে। করোনা জি, আমাদেরকে বিরাট বড় একটা চেঞ্জ এনে দিচ্ছে আমাদের জীবনে। এই চেঞ্জ গুলা নিয়ে বেঁচে থাকাটা আমাদের শিখতে হবে। এখানে কোনো লজ্জা নাই, কোনো হিংসা নাই, কোনো দেশাদেশি নাই, কোনো মারামারি নাই, কোনো কিছুই নাই। হচ্ছে আমাদের আগে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে যে আমরা কি এতটাই পাপ করেছি যে আমরা সৃষ্টিকর্তার কাছে, আমার একটা প্রশ্ন আছে এই করোনার টাইমে, যে আমরা খুবই সোশ্যাল একটা জাতি, মানুষ মানুষের সাথে কথা বলে, মানুষ মানুষের সাথে ভাব প্রকাশ করে, আলিঙ্গন করে, এত মজা করে, ঘুরতে যায়, খেতে যায়, আমরা এত পাপ করে ফেলছি এগুলো করে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা এখন আল্লাহ বলেন, ভগবান বলেন দিয়ে দিছে। এটা আমার খুবই খারাপ লাগে যে আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে গল্প করতাম, সেটা এখন বাদ। একটা জায়গায় আড্ডা দিতাম, সেটা বাদ। মানে এটা কি এত পাপের ছিল যে এটা করারই দরকার ছিল? আমার যদি প্রভুর কাছে যদি একটা কোয়েশ্চেন থাকে, এটাই আছে যে কেন এটা করলো। তো আমি এটাতে আমি খুবই দুঃখ, খুবই দুঃখ পাই যে এই জিনিসটা হোক। আমি চাই যে আবার আমরা সবাই একই জায়গায় ফেরত পাই। ইনশাল্লাহ আমরা তো খুব বললাম তাড়াতাড়ি কি যে আবার আগের পর্যায়ে ফিরে যাব। আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং খুব তাড়াতাড়ি আমাদের এই সিচুয়েশনটাকে কাটিয়ে ওঠার জন্য সকলকে নিজের মনোবল শক্ত রেখে সচেতনতার সাথে এটাকে প্রতিহত করতে হবে, যাতে কমিউনিটি ট্রান্সমিশন না হয়। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, বাসায় এসি চালানো এই মুহূর্তে কি নিরাপদ? অবশ্যই। এটা আমি এসিটার বলি, ক্ষেত্রে হচ্ছে যে, আমি আচ্ছা বলো। আমি বলি আপনার রুগী যদি, আপনি যে এসি রুমে আছেন, আপনি যদি নোন কেস হন যে আপনার করোনা আছে, তাহলে এসি চালানোটা নিরাপদ নয়, কারণ এটা আবার রিভেন্টিলেট হয়ে আসতেছে। আর আপনি
যদি একটা মহলে থাকেন, যেমন এই জন্য আমাদের শপিং মল যেগুলো সেন্ট্রাল এসি করা, ওগুলো সব বন্ধ। এই জন্য এক রুম থেকে, আমি জানি আমার একটা কলিগ আছে, আমার ছোট ভাই, ও আমাদের এখানে ম্যাক্স হাসপাতালে কাজ করে। ও ও যেটা বললো যে আমাদের সেন্ট্রাল এসি ডাইরেক্ট এক্সপোজারে যায়নি, তাহলে তার থেকে করতে হয়েছে। সে করোনা পজিটিভ হয়ে অলরেডি নেগেটিভ হয়ে গেছে। সো এখন বিষয়টা হচ্ছে যে যদি সেন্ট্রাল এসি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অলওয়েজ ইন এ রিস্ক যে আপনার হতে পারে, কারণ এটা ভাইরাসটা এসিতে গিয়ে আবার ঘুরে আসতে পারে। কিন্তু ভাইরাসের যে আনুমানিক মানে যে ভর, যেটা ভাইরাসটা কিন্তু অনেক ভারী, ওটা বাতাসে উঠতে পারে না। তো এখন তাও কন্ট্রোভার্সি থাকে, আপনি যদি জোরে হাসি কাশি দেন, তাহলে কিন্তু এটা বাতাসে উড়ে থাকতে আপনাকে 6 ফিট পর্যন্ত যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনার এসি ভেন্টিলেটর যদি এটাকে সাক আউট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অপোজিট দিকে যারা এটা ইনহেল করতে তাদের কাছে যেতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। তো আপনার ক্যালকুলেশন আপনার করতে হবে, আপনি কি থাকবেন অসংখ্য যদি এসির আপনাদের ধন্যবাদ। রুমে। বাসায় এক কথায় এটা বলতে হবে যে যদি বাসায় কোনো করোনা ইফেক্টিভ রোগী থাকে তাহলে সেক্ষেত্রে সে এসি চালাবে না, আইসোলেশন রুমে। হ্যাঁ, আর যদি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে এসি চালাতে পারবেন। এটাই হলো এক কথায় মেসেজ। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এত ইনফরমেটিভ ইন্সপাইরেশনাল কথা বলার জন্য। আর আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনার হাফেজ। প্রেজেন্টেশনও ভালো হয়েছিল। আমাদের আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, জি, যাতে ভালো অবশ্যই। থাকি। আর যেটা আমাদের সবার জন্য যাতে উপকারে আসি, উপকারে আসলে খুব ভালো লাগবে। আপনারাও উপকারে আসেন, আপনাদেরও খুব ভালো লাগবে, মনে একটা শান্তি লাগবে। সবাই জি, উপকারে থাকবে। ধন্যবাদ। আর আমাদের ভালো সবাইকে থাকবেন। একটু সহযোগিতা করবেন। ঠিক জি, আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ, ভালো থ্যাংক ইউ। থাকবেন, ম্যাডাম ভালো থাকবেন। আল্লাহ হুম, হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার আছে। আপনারা হয়তো করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু আপনার পরিবারের মানুষটি এখনো আক্রান্ত হয়নি। আপনার পরিবারের আপনজন, আপনার প্রতিবেশী এবং আপনার কাছের অনেক মানুষ, তারা যে কোনো সময় করোনায় আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় চলে যেতে পারে। তাদের কথা চিন্তা করে হলেও প্লাজমা দান করুন। প্লাজমা দান করুন, এটিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিন এবং অন্যকে উৎসাহিত করুন। তবে একটি কথা মাথায় রাখবেন, প্লাজমা ডোনেট করার পূর্বে একজন রোগীকে সুস্থ হয়ে যাওয়ার 28 দিন পর এবং রিপিট পিসিআর এবং অ্যান্টিবডি টাইটার করা ছাড়া কখনোই আহ কোনো কোনো অসুস্থ ব্যক্তিকে যদি প্লাজমা ডোনেট করা হয়, তবে তার উপকারের থেকে অপকারের মাত্রাটাই বেশি হবে। এজন্য আমরা প্লাজমা ডোনেশনের ক্ষেত্রে কোনো অসাধু ব্যবসায়ীর পাল্লায় না পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলবো। সকলের সুস্থতা কামনায় আমি ডক্টর অর্থি জুখরিফ আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।